Hello students, welcome to Physics Wala, welcome to PW Bangla NEET and Gen Pass. তো NEET and Gen Pass যখন আমাদের চ্যানেলের নাম এবং নিট পরীক্ষার জন্য প্রিপারেশন তো চলছেই, জেন পাসের জন্য আমরা বেশ একদম তোড়জোড় দিয়ে কিন্তু প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। এবং জেন পাসে যেহেতু একটা নতুন সাবজেক্ট বলতে গেলে অ্যাড করে দেওয়া হয়েছে, দ্যাট ইজ হেলথ অ্যাপটিটিউড, তাহলে সেই সাবজেক্ট রিলেটেড যা যাবতীয় জিনিসপত্র সেগুলো আমরা কিন্তু অ্যাড করছি। এবার প্রথমেই তোমাদের এই টপিকগুলো নিয়ে যখন ডিসকাশন করছি, অলরেডি কিছু ভিডিও চলে গেছেও, আমি আজকে তোমাদের একটা জিনিস ছোট্ট করে বলে দিতে চাই। দেখো, আমরা হেলথ অ্যাপটিটিউডের টোটাল যে যতগুলো টপিক রয়েছে তাকে কয়েকটা সেগমেন্টে ভাগ করেছি, নিয়ে সেই সেগমেন্টগুলোকে জুড়ে আমরা কিছু ভিডিওস বানাচ্ছি। এবার সেই ভিডিওসগুলোর মধ্যে অলরেডি স্যার যে টপিকগুলো বানিয়েছেন ভিডিও, সেগুলো হচ্ছে টোটালি নতুন টপিক, যেটা তোমাদের এখন সিলেবাসে অ্যাড হয়েছে। বিকজ হেলথ অ্যাপটিটিউড কিন্তু আগে ছিল না। হ্যাঁ, অন্যান্য যে স্টেটসগুলো রয়েছে, অন্যান্য অনেক স্টেট যেমন উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পাঞ্জাব হোক, হিমাচল হোক, এই সমস্ত জায়গাতে নার্সিংয়ের যে এন্ট্রান্স এক্সামটা হয়, সেখানে কিন্তু নার্সিং অ্যাপটিটিউড বলে একটা টপিক কিন্তু আগে থেকেই ছিল। কিন্তু আমাদের ক্ষেত্রে এতদিন ছিল না, যেটা এবার আমাদের পেপার 1-এর ক্ষেত্রে অ্যাড করে দিয়ে হেলথ অ্যাপটিটিউড কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে কি করতে হচ্ছে, তোমাদের এমন কিছু টপিক যেগুলো রিলেটেড টু নার্সিং প্রফেশন আর প্যারামেডিক্যাল প্রফেশন তোমাদের জানানো হচ্ছে। তার আন্ডারে বহু টপিক রয়েছে, নতুন কিছু জিনিস রয়েছে, যেগুলো গিয়ে হয়তো তোমরা নার্সিংয়ে পড়বে। সেই টপিকের বেসিক আইডিয়াগুলো এখন থেকে তোমাদের পড়ে রাখতে হবে। সেই টপিকগুলোর উপর বাছাই করা কিছু সাব টপিকস নিয়ে অলরেডি দেবজিৎ স্যার তোমাদের যে ভিডিওগুলো বানাচ্ছে, দোজ আর ডিটেল ভিডিওস, দোজ আর নিউ টপিকস। বাট আমি যে টপিকগুলো নিয়ে তোমাদের এখন পড়াচ্ছি, সেই টপিকগুলো নিয়ে অলরেডি তোমাদের কিন্তু আইডিয়া রয়েছে। যেমন তোমরা কমিউনিকেবল ডিজিজেসের ব্যাপারে যে ভিডিওটা করে দেখেছো, সেটা কিন্তু এমন একটা ভিডিও যেখানে হচ্ছে রিলেটেড টু দ্যাট টপিক, কিন্তু সেটা একটা ব্রিফ ডিসকাশন, বিকজ সেই টপিকগুলোর ব্যাপারে তোমরা অলরেডি কিন্তু বোর্ডসে পুরো ডিটেল জিনিসগুলো পড়ো। তো সেই টপিকগুলো থেকে কিরম প্রশ্ন আসতে পারে সেটাকে একটা শর্টার ওয়েতে, ক্রিস্প ওয়েতে বলে দেওয়াই হচ্ছে আমাদের কাজ, এবং সেই কাজটাই কিন্তু আমরা করছি। এবং সেই আমার যে টপিকগুলো রয়েছে, যেগুলো দেখতেই পাচ্ছ, যেমন কমিউনিকেবল ডিজিজ হোক, ভ্যাকসিনেশন হোক, বা চলে আসে নিউট্রিশন অ্যান্ড ম্যাল নিউট্রিশন, এই টপিকগুলো কিন্তু অলরেডি তোমাদের বেসিক আইডিয়া রয়েছে। তো আমি সেই জায়গাগুলোকে একটু নার্চার করে দিচ্ছি এবং তার সাথে কিছু জিনিস যেগুলো প্রয়োজনীয় বলে দিচ্ছি। এটা কিন্তু টোটাল নতুন টপিক কিন্তু একদমই না। তো এখানে ডিটেল কিছু না, কিন্তু বেসিক যে আইডিয়াগুলো ক্লিয়ার করতে হবে, যে জিনিসগুলো জানতে হবে, সেগুলো পেয়ে যাবে। ঠিক আছে? এছাড়া যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাতে পারো। তো শুরু করে দিই আজকের আমরা লেকচার, যে আমরা পড়বো আজকে হেলথ অ্যাপটিটিউডের কোন টপিকের ব্যাপারে, নিউট্রিশন অ্যান্ড ম্যাল নিউট্রিশন। তো এই টপিকগুলোর ব্যাপারে এই যে পড়বো বা এই যে নোটসটা আমি দেবো, সেটা তোমরা কোথায় পেয়ে যাবে না, তোমরা চলে যাবে পিডব্লিউ বাংলার এই যে চ্যানেলটা আছে, দ্যাট ইজ পিডব্লিউ বাংলা জেন পাস 2026। এই চ্যানেলটাতে এই যে তোমার এই মানে আমাদের যে অ্যাপটা পিডব্লিউ অ্যাপ, ওখানে যে ইচ অ্যান্ড এভরি যে যত আমাদের ফ্রি ক্লাসেস যাচ্ছে, সেটা ওয়াইটিতে আমাদের যত মানে কি বলে কোয়েশ্চেন আনসার সিরিজ হোক, যাই হোক, প্রত্যেকটা নোটসই কিন্তু তোমরা এখানে পাচ্ছ। তো পিডব্লিউ বাংলা জেন পাস 2026 এই ব্যাচটাতে তোমরা ফ্রিতে এনরোল করবে। ফ্রিতে এনরোল করার পরে তোমরা পেয়ে যাবে এখানে সাবজেক্ট সেকশন, এখানে প্রত্যেকটা সাবজেক্টের নিচে তোমরা কিন্তু নোটস পেয়ে যাবে। হেলথ অ্যাপটিটিউডের আন্ডারে যে ক্লাসগুলো হচ্ছে তার নোটসও কিন্তু এর মধ্যে পেয়ে যাবে। এছাড়া কোথায় নোটস পাবে না, তোমরা চলে যাবে পিডব্লিউ বাংলা নিট অ্যান্ড জেন পাস চ্যানেলে। এই চ্যানেলে যাওয়ার পরে এখানে যাওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে এখানে এই যে নোটসটা, আজকের ক্লাসের যাবতীয় নোটস পেয়ে যাবে। তো তোমরা এখানে কিউআরটাকে স্ক্যান করে ডিরেক্টলি চলে যেতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও কিন্তু চলে যেতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। সেখানে গিয়ে তোমরা নোটস পেয়ে যাবে। ওকে, ডান। এবার আমরা চলে আসবো আজকের ডিসকাশনে। তো আজকে আমরা প্রত্যেকটা টপিককে ভালো করে ধরে বুঝবো, ভালো করে মাথায় ক্লিয়ার কনসেপ্ট নিয়ে কিন্তু এগোবো। তাহলে আজকে আমাদের প্রথম যে কনসেপ্টের দিকে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে পুষ্টি। প্রথম কনসেপ্টই হলো, প্রথম আইডিয়া হলো পুষ্টি কি বা নিউট্রিশন কি। আগে কি জিনিসটা বুঝবো, তারপরে এর বিভিন্ন প্যারামিটার্সের ব্যাপারে জানবো, এর টাইপস জানবো, এর আন্ডারে কোন কোন ধরনের ফুড পড়ে সেগুলো জানবো। ফুড পড়ার সাথে সাথে সেই ফুডগুলো আমাদের কি কি কাজে লাগে, তার যদি ঘাটতি হয় তার ব্যাপারে জানবো। তো অনেক কিছু জিনিস আছে ডিসকাশনে। তারপরে তো রয়েছে এর সাথে রিলেটেড ম্যাল নিউট্রিশনের ব্যাপারেও পড়া। তো প্রত্যেকটা জিনিসের ব্যাপারে কিন্তু করবো ডিসকাশন। তাহলে শুরু করছি পুষ্টির জগৎ, সংজ্ঞা ও প্রকারভেদ, দ্য ওয়ার্ল্ড অফ নিউট্রিশন, ডেফিনেশন অ্যান্ড টাইপস। তো নিউট্রিশন বলতে আমরা কি বুঝি, প্রথম পয়েন্ট, না যে প্রক্রিয়ায় জীব খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণের মাধ্যমে শক্তি অর্জন করে এবং দেহের পুষ্টি, দেহের বৃদ্ধি ও রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি করে, তাকে পুষ্টি বলছে। তাহলে পুষ্টি কাকে বলে?
পুষ্টি বলতে আমরা কি বুঝি? পুষ্টি বলতে আমরা বুঝি এমন একটা প্রক্রিয়া যেখানে আমরা খাদ্য গ্রহণ করছি, তারপরে গৃহীত খাদ্যের পরিপাক করছি, তারপর পাচিত খাদ্যের শোষণ করছি, শোষিত খাদ্যের আত্তীকরণ করছি, এবং তার সাথে সাথে কি হচ্ছে, দেহের বৃদ্ধিও হচ্ছে, রোগ প্রতিরোধক ক্ষমতাও তৈরি হচ্ছে। তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু পরপর হচ্ছে। তাহলে যদি আমি এখানে লিখি যে আমাদের যে ডাইজেশনটা, তার স্টেপসগুলো কি কি হয়, তো সবার আগে হয় হচ্ছে ইনজেশন, অর্থাৎ খাদ্য গ্রহণ। ইনজেশনের পরে হয়ে যায় কিন্তু ডাইজেশন, অর্থাৎ পরিপাক। ডাইজেশনের পরে হয়ে যায় কিন্তু অ্যাবজর্পশন, অর্থাৎ শোষণ। তারপরে হয়ে যাবে অ্যাসিমিলেশন, অর্থাৎ শোষিত খাদ্যকে কোষস্থ করা। অ্যাসিমিলেশন, শোষিত খাদ্যের আত্তীকরণ। তাহলে এই যে প্রসেসগুলো হলো, এর সাথে সাথে আমাদের দেহকে তার বৃদ্ধি ঘটাচ্ছে, তার রোগ প্রতিরোধক ক্ষমতাও তৈরি করে দিচ্ছে, তখন সেটাকে ওভারঅল আমরা পুষ্টি বলবো। এবার এই পুষ্টিকে আমরা কিছু ভাগে ভাগ করতে পারি। প্রথমে হচ্ছে স্বভোজী বা হলোফাইটিক পুষ্টি, অর্থাৎ অটোট্রফিক। স্ব কথাটার মানে হলো সেলফ, মানে অর্থাৎ যারা নিজেদের খাবার নিজেরাই তৈরি করে। সো যে পদ্ধতিতে জীব, যেমন সবুজ উদ্ভিদ, পরিবেশ থেকে কাঁচা মাল সংগ্রহ করে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। তার মানে তারা কি করতে পারবে, তারা ফটোসিনথেসিস করতে পারবে। কি করতে পারবে? ফটোসিনথেসিস করতে পারবে। তখন সেটাকে আমরা কি বলবো না, স্বভোজী পুষ্টি। নিজেদের খাবার নিজেরাই বানাতে পারছে, নিজেদের পুষ্টি সম্পন্ন করছে। কিন্তু পরভোজী পুষ্টি বা হেটেরোট্রফিক নিউট্রিশন কাকে বলছে? হেটেরো কথার মানে হলো পরভোজী, মানে যে পদ্ধতিতে জীব খাদ্যের জন্য সরাসরি বা পরোক্ষভাবে অন্য উদ্ভিদের বা প্রাণীর ওপর নির্ভরশীল, মানে যেখানে অন্যের কাছ থেকে ফুডটা কনজিউম করতে হবে, নিজেরা সেই খাদ্যটা তৈরি করতে পারবে না। যদি এরকম হতো কত ভালো হতো না, যে আমাদের মধ্যে ক্লোরোফিল থাকতো, আমরা সকালবেলা ঘুম থেকে উঠতাম, ছাদে চলে যেতাম, ধূপ নিতাম, যে একদম জাদুর মতন ধূপ নিয়ে নিতাম, নিয়ে সব এনার্জি আমরা নিজেদের বডিতে এমনি জেনারেট করে নিতে পারতাম। খাবারের ওপর ডিপেন্ড করতে হতো না, আমাদের রান্নাও করতে হতো না, এত যে ভালো ভালো খাবার, চিপস, মোমো, বার্গার, পিৎজা, ফুচকা, এগুলো কিছুই খেতে হতো না। সোজা ছাদে যেতাম, একদম সূর্যের আলো খেতাম, হয়ে যেত। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের মধ্যে সেই প্রপার্টিটা নেই, আমাদের ডিপেন্ড করতে হচ্ছে অন্যের ওপরে। তো পুষ্টির আন্ডারে আমরা অনেক ধরনের পুষ্টি কিন্তু দেখতে পাই। কি কি পুষ্টি? প্রথমে হচ্ছে হলোজোয়িক পুষ্টি। হলোজোয়িক পুষ্টি মানে প্রাণীরা যখন কঠিন বা তরল খাদ্য সরাসরি গ্রহণ করে পুষ্টি সম্পন্ন করছে। মানে ধরো আমি একটা বিস্কিট নিলাম, নিয়ে বিস্কিটটাকে কামড়ে খেয়ে নিলাম, তাহলে খাদ্যটাকে সরাসরি গ্রহণ করছে, মানে ফার্স্টে ইনজেশন হচ্ছে, দেন ডাইজেশন হচ্ছে। তাহলে এখানে কি হবে? ফার্স্ট ইনজেশন দেন ডাইজেশন। ঠিক আছে। নেক্সট হচ্ছে পরজীবী পুষ্টি বা প্যারাসিটিক। প্যারাসিটিক মানে যেখানে একজন হোস্ট থাকবে, একজন প্যারাসাইট থাকবে। হোস্ট মানে হবে পোষক, প্যারাসাইট মানে হবে যে পরজীবীটা, সেটা হোস্টের বডির ওপরেই ডিপেন্ড করছে। অর্থাৎ প্যারাসাইট যেটা, সেটা দু রকমের হতে পারে, নয় একটো প্যারাসাইট যেটা বডির বাইরে থাকছে, যেমন উকুন, আর একটা হচ্ছে এন্ডো প্যারাসাইট যেটা বডির ভিতরে থাকছে, যেমন ধরো ফিতাকৃমি বা গোলকৃমি। এরা কি করছে, যে পোষকের দেহের বাইরে বা ভিতরে হোক, এরা মানে এরা এদের বাসস্থান হিসেবে সেটাকে চিহ্নিত করছে। সেখানে তারা কি করছে, নিউট্রিয়েন্টস যা আছে সেগুলো, আমরা খাবার খাচ্ছি কিন্তু আমাদের ক্ষুদ্রান্তে থেকে সেই নিউট্রিয়েন্টসগুলোকে সরাসরি ওরা শুষে নিচ্ছে, নিয়ে যে পোষক তার ক্ষতি সাধন করছে। তো এই যে ঘটনাটা, এটাকে বলছে কি পরজীবী বা পরজীবিতা বা প্যারাসিটিজম, এবং এই নিউট্রিশনকে বলছে প্যারাসিটিক নিউট্রিশন। অন্য কোনো জীবিত জীবের বা অপর বা দেহের ভিতরে আশ্রয় নিয়ে যেখান থেকে খাদ্য শোষণ করে। তাহলে পরজীবীর আন্ডারে আমরা দুটো প্যারাসাইট পাচ্ছি, একটা একটো যেমন উকুন, আর একটা হচ্ছে এন্ডো যেমন হচ্ছে ফিতাকৃমি। উকুন জোকও হতে পারে, আর এদিকে হয়ে যাচ্ছে কি ফিতাকৃমি। হয়ে গেল। নেক্সট চলে আসছে কি মৃতজীবী পুষ্টি। মৃতজীবী মানে হলো স্যাপ্রোফাইটিক, মানে ডেড ডিকেইং জিনিসপত্র থেকে যে নিউট্রিয়েন্টসটা নিচ্ছে। মৃত বা পচনশীল, তাহলে এখানে কোন ওয়ার্ডটা ইউজ করা হয়? আমি তোমাদের ইংলিশ ওয়ার্ডগুলোকে এভাবেই লিখে দিচ্ছি, তো যারা ইংলিশে পড়ে তাদের কোনো প্রবলেম হবে না। ডেড অ্যান্ড ডিকেইং, অর্থাৎ মৃত পচনশীল জৈব বস্তুর ওপর উৎসেচক প্রয়োগ করে বাইরে পরিপাক করে সেই পুষ্টিরস শোষণ করছে, মানে উৎসেচকটা বাইরে ছাড়ছে, বাইরে ওটাকে ডাইজেস্ট করছে, নিয়ে তারা নিউট্রিয়েন্টসটা ডিরেক্টলি নিয়ে নিচ্ছে, তখন সেটাকে বলবো আমরা মৃতজীবী পুষ্টি। নেক্সট চলে আসে মিথজীবী বা সিম্বায়োটিক। সিম্বায়োটিক মানে দুই বন্ধুর মধ্যে দারুণ সম্পর্ক। ওই যে বলা হয়েছে, যেরকম ওই সেই নেতাজি বলেছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। একদম দুজনের রিলেশনশিপ, দুজনেই তোমরা স্বাধীনতার জন্য লড়ো, আমি
তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, তাই কথাই ছিল নেতাজি। সেরকমই ভাবে এখানে মিথজীবী মানে সিম্বায়োটিক, মানে দুজনে হেল্প করবে। যেমন ধরো আমি যদি বলি তোমাদের লাইকেন, অ্যালগি আর ফাঙ্গির মধ্যে, যেমন আমি তোমাদের এক্সাম্পল দিই মাইকোরাইজা, হাইয়ার প্লান্টস, তার সাথে ফাঙ্গির মধ্যে কিভাবে রিলেশনটা হচ্ছে অ্যালগি আর ফাঙ্গির মধ্যে। ফাঙ্গি বলছে আমি বাজার করে এনে দিচ্ছি, মানে আমি ওয়াটার মিনারেলস এগুলো এনে দিচ্ছি, ঠিক আছে, তুমি শুধু রান্না করে দিয়ে দাও, এই হলো ব্যাপার, পেইং গেস্টের মতো, ঠিক আছে। যেরকম হায়ার প্লান্টসের ক্ষেত্রে হচ্ছে, মাইক্রোরাইজার ক্ষেত্রে হায়ার প্লান্টসের সাথে থাকছে কি ফাঙ্গি কি হচ্ছে রুটস থেকে, সয়েলের থেকে তোমার যত নিউট্রিয়েন্টস আছে, ওয়াটার আছে, সেগুলো প্ল্যান্টকে দিচ্ছে। হায়ার প্ল্যান্ট দারুণ খাবার বানাচ্ছে, বানিয়ে ওকে দিয়ে দিচ্ছে, এই হলো ব্যাপার। একজন বাজার করে এনে দিচ্ছে, একজন রান্না করে দিচ্ছে। তো যখন দুটি ভিন্ন জীব একে অপরের সহচর্যে থেকে পারস্পরিক সাহায্যের মাধ্যমে পুষ্টি লাভ করে এবং উভয় উপকৃত হয়, তাকে বলা হয় মিথজীবী বা সিম্বায়োটিক পুষ্টি। নেক্সট হলো যে বিশেষ পুষ্টি বা স্পেশাল কেস পতঙ্গভোগ পুষ্টি, যেটা আমরা দেখতে পাই কিসের ক্ষেত্রে, কলসপত্রী গাছের ক্ষেত্রে। কলসপত্রী গাছ হোক, পিচার প্লান্ট, যেটাকে ইংলিশে বলা হয় কি পিচার প্লান্ট, ছোটবেলা থেকে পড়ে এসছো পিচার প্লান্ট। এছাড়া আছে ভেনাস ফ্লাইট্র্যাপ, দেখবে আমাদের চুলে যে ক্লিপগুলো আটকানো হয় না, ক্লাচারগুলো এরকম ক্লাচারের মতন থাকে, এখানে ধরো কোনো পোকা বা কিছু হলো তাকে এরকম ভাবে আটকে নেয়, ঠিক আছে। সেটা কার মধ্যে আমরা দেখতে পাই, সেটা দেখতে পাই হচ্ছে আমরা ভেনাস ফ্লাইট্র্যাপের ক্ষেত্রে। তাহলে পতঙ্গভোগ কি নির্দিষ্ট এমন কিছু উদ্ভিদরা রয়েছে যারা এমন সয়েলে থাকে যেখানে নাইট্রোজেন ডেফিসিয়েন্ট, অর্থাৎ নাইট্রোজেনের ঘাটতি সম্পন্ন মাটিতে তারা জন্মায়। তাহলে নাইট্রোজেনের ঘাটতি মানে নাইট্রোজেন নেই মানে কি তৈরি হবে না, অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে না, অ্যামাইনো অ্যাসিড তৈরি না হলে কি হবে না, প্রোটিন তৈরি হবে না। তাহলে যদি প্রোটিন তৈরি না হয় তাহলে প্রোটিনের চাহিদা মেটানোর জন্য কি করবে তারা পতঙ্গকে খেয়ে নেবে। মানে ধরো কলসপত্রী গাছের মুখটা এরম ভাবে খোলা থাকে, ধরো কলসপত্রী গাছ, ঠিক আছে, এরম ভাবে মুখটা এরম ভাবে খোলা আছে, ঠিক আছে। এবার কলসপত্রী গাছের ওপর এরম একটা পোকা এসে বসলো, যেই না পোকাটা এসে বসলো কি করলো, কলসপত্রী গাছ তার ঢাকনাটাকে এইভাবে আটকে দিল, যেই আটকে দিল পোকাটা ভিতরেই আটকে গেল। তো পোকাটার বডি থেকে যত প্রোটিন আছে সেগুলোকে বার করে নেওয়া হলো, নাইট্রোজেনগুলোকে বার করে নেওয়া হলো, নিয়ে ওর কঙ্কালটাকে এরম করে ছেড়ে দেওয়া হলো, ঠিক আছে। মানে আমি বলছি তার বডি রিমেন্স যেটা আছে সেটাকে বাইরে বার করে দেওয়া হলো। এইভাবে কলসপত্রী গাছ কিন্তু তার যে নিউট্রিশনটা, কিরকম নিউট্রিশন না, পতঙ্গভোগ নিউট্রিশনটা বা পুষ্টিটা কিন্তু সম্পন্ন করে। তাহলে এটা গেল প্রথম সংজ্ঞা হচ্ছে পুষ্টি এবং তার বিভিন্ন প্রকারভেদের সম্পর্কে কিন্তু আমি তোমাদের বললাম। এবার আমি চলে যাচ্ছি যে পুষ্টির আন্ডারে আমরা কি পাই না, খাদ্যের কথা পাই। তো পুষ্টির আন্ডারে আমরা খাদ্যের কথা পাই, তাহলে পুষ্টির সংজ্ঞা আমরা পেয়ে গেছি। এবার নেক্সট আমাদের যেটা দরকার যে আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে হবে। সুস্বাস্থ্য বজায় রাখার ভিত্তি কি না, সুস্বাস্থ্য মানে একটা মানুষ শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, সব দিক দিয়ে সে সুস্থ আছে, তার সাথে সাথে তার কোনো মৃত্যুর হারও সেখানে নেই, মৃত্যুর হারও কমে গেছে, এই সমস্ত পার্ট যখন থাকবে তখন আমরা সেটাকে সুস্থ মানুষ বলবো। এবার সুস্থতা কিসের ওপর ডিপেন্ড করছে, প্রথমত তার রোগ নেই, দ্বিতীয়ত সে যে খাদ্যটা সে কনজিউম করছে সেই খাদ্যটা একদম প্রপার ফুড আছে। তো খাদ্যের মধ্যে কি কি থাকতে হবে না, আমরা যে ধরনের খাদ্য গ্রহণ করি কাজের ভিত্তিতে সেটাকে আমরা 3 ভাগের বলতে পারি। কি কি আছে না, প্রথমে আছে প্রতিরক্ষামূলক খাদ্য, যেটা আমাদের কি দিচ্ছে, প্রতিরক্ষা দিচ্ছে। এগুলো ভিটামিন ও খনিজ সমৃদ্ধ এবং শরীরকে রোগ থেকে রক্ষা করে, যেমন দুধ ও সবুজ শাকসবজি, যেটা খেতে আমরা একদম ভালোবাসি না, সেটা হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবল। অনেকেই আছে যারা ভিডিওটা দেখতেই ভাববে আরে মা যখন ওই পালং শাকের চচ্চড়িটা বানায়, বা ওই যে কলমি শাক বানাচ্ছে, বা ওই যে ধনে পাতা, তারপরে ওই যে তার মধ্যে রয়েছে হচ্ছে নিম পাতা, বাবা কি বাজে খেতে, এই চিন্তা ভাবনাগুলো অনেকের মাথাতে আসছে। কিন্তু এই চিন্তা ভাবনাগুলো করাটা উচিত না, কারণ এই গ্রিন লিফি ভেজিটেবলসই আমাদের অ্যাকচুয়ালি প্রতিরক্ষামূলক খাদ্য, এটা আমাদের প্রতিরক্ষা দেয়, রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি করে। নেক্সট চলে আসে দেহ গঠনকারী খাদ্য, অর্থাৎ যেটা আমাদের বডি বিল্ডিং ফুডের মধ্যে পড়ছে। বডি বিল্ডিং ফুড মানে যেটা আমাদের দেহটাকে গঠন করছে, তার মধ্যে স্বাভাবিকভাবে কি থাকতে হবে, ভাবো প্রোটিন তো থাকতেই হবে, কারণ প্রোটিন আমাদের দেহ গঠনকারী খাদ্যের মানে একটা এলিমেন্টের মধ্যে পড়ছে। তো এর মধ্যে কি হবে, এগুলো প্রোটিন সমৃদ্ধ যা শারীরিক বৃদ্ধি ক্ষয়পূরণে সাহায্য করবে। যেমন এর মধ্যে ভালো ভালো জিনিস আছে, যেমন মাছ আছে, মাংস আছে, ডিম আছে, ডাল আছে, ওকে। নেক্সট আছে শক্তি প্রদানকারী খাদ্য, কারণ আলটিমেটলি এই যে তুমি এত কিছু করছো, এই যে জেন পাসের জন্য পড়ছো, বা নিটের জন্য পড়ছো, বা জেইর জন্য পড়ছো, বা বোর্ডের জন্য পড়ছিলে, বা পড়ছো, বা যাই করো না কেন, কিসের জন্য করছো তুমি জানো, আলটিমেটলি সব কিছু করছো কেন, ডাক্তার হবে বলে, বা নার্স হবে বলে, বা ইঞ্জিনিয়ার হবে বলে, বা কোনো একটা প্রফেসর হবে বলে,
তোমরা আলটিমেটলি সব কিছু করছো শক্তি অর্জনের জন্য। শক্তি অর্জন মানে তুমি যাই হয়ে যাও না কেন, আলটিমেটলি তোমাকে খেতে হবে, রোজগার করতে হবে, রোজগার করলে তুমি খেতে পারবে। এই যে তুমি খাবে, খাওয়ার পরে আলটিমেটলি তুমি কী করছো? কেন খাচ্ছ? খেতে ভালো লাগে বলে না, বেঁচে থাকার জন্য, শক্তি অর্জনের জন্য। শক্তি ছাড়া কোনো কাজই হবে না। তো আলটিমেটলি সব কিছুর গোল হচ্ছে শক্তি আমাদের বডিতে তৈরি করা, যে কোনো কাজের মানে করার জন্য। তো ক্ষমতার জন্য। তাহলে শক্তি প্রদানকারী খাদ্যের মধ্যে কে আছে? দো ভাই দোনোতা ভাই, দুজনে থাকে। কে থাকে মেনলি? কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট। এরা দুজন অ্যাকচুয়ালি অনেক ক্ষতি করে, অনেকের জীবনে অনেক খারাপ জিনিস নিয়ে এসছে কার্বোহাইড্রেট ফ্যাট, বাট এই দুটোকে তুমি অ্যাভয়েডও করতে পারবে না। কেন? এটাই তোমাদের অ্যাকচুয়াল শক্তিটা দেয়। সেটা কোথায় আছে? চালে আছে, গমে আছে, ডালে আছে, চিনিতে আছে, এগুলোতে রয়েছে। ঠিক আছে, এবার এই যখন খাদ্যের কথা আমি বললাম, তাহলে খাদ্যটার একটা প্রপার ক্লাসিফিকেশন দেখে নেওয়া যাক। এবার আমি দেখাচ্ছি তোমাদের খাদ্যের একটা প্রপার ক্লাসিফিকেশন। কি বলছে দেখো, পুষ্টিবিজ্ঞান অনুযায়ী খাদ্যের প্রকারভেদ। শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে আমরা দেখতে পারি দেহ পরিপোষক খাদ্য, মানে যে সমস্ত খাদ্য দেহ গঠন, বৃদ্ধি, শক্তি উৎপাদনে সাহায্য করে, যেমন মূলত শর্করা, প্রোটিন, ফ্যাট। আর দেহ সংরক্ষক খাদ্য, যে খাদ্যগুলো সরাসরি শক্তি উৎপাদন না করলেও রোগ প্রতিরোধে এবং শরীরের স্বাভাবিক কার্যকারিতা নিয়ন্ত্রণে অপরিহার্য। এর মধ্যে কি আছে? ভিটামিন আছে, আর খনিজ লবণ আছে, আর জল আছে। মানে এরা কিন্তু ডিরেক্টলি কিছু করছে না, কিন্তু ভিটামিন, খনিজ, আমরা ভাবি কি ভিটামিনের কী বা ইম্পর্টেন্স রয়েছে, কিন্তু ভিটামিন, মিনারেল, জল, তিনটে কিন্তু আমাদের বডির অনেক বেশি আমাদের সুস্থতার আধারটাকে মেনটেন করছে, বিকজ দিজ আর সংরক্ষক বা প্রতিরক্ষকমূলক আমাদের খাদ্য। তিনটি প্রধান খাদ্য কি? একটা হচ্ছে শক্তিদায়ক, যেটা আমি অলরেডি বললাম, শর্করা ও ফ্যাট সমৃদ্ধ খাদ্যগুলো দৈনন্দিন কাজের যে শক্তিটা সেটা আমরা পাচ্ছি, সেটা তেল হোক, ঘি হোক, আলু হোক, রুটি হোক, ভাত হোক। দেহ গঠনকারী খাদ্যের মধ্যে আমাদের প্রোটিনের যে খাদ্য, অর্থাৎ মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, সয়াবিন। রোগ প্রতিরোধকের আন্ডারে রয়েছে সব ধরনের ফল, সবুজ শাকসবজি এবং দুধ। পুষ্টিগুণ এবং উৎসের ভিত্তিতে 9টি খাদ্য গোষ্ঠী। কি কি গোষ্ঠী আমরা পাই? যেমন দানা শস্য, ডাল জাতীয় শস্য। তো দানা শস্য ও মিলেট, তার মধ্যে কি হচ্ছে? দানা, গ্রেনস, অর্থাৎ চাল, গম, ভুট্টা, এবং এর সাথে আছে ডাল আছে, বাদাম আছে, আর তৈলবীজ আছে। নেক্সট আছে শাকসবজি, ফলমূল। শাকসবজি অর্থাৎ পাতাযুক্ত, মূল ও কন্দ, অন্যান্য, যেমন আমরা আলু খাই, গাজর খাই, তারপরে হচ্ছে মূলো খাই, এগুলো হচ্ছে সব আমাদের শাকসবজির মধ্যে। এছাড়া ফলমূল, ফ্রুটস তো ভীষণ ইম্পর্টেন্ট। প্রাণীজ ও দুগ্ধজাত খাদ্য, তাহলে দুগ্ধজাত দ্রব্য যা যা আছে, সেটা দই হোক, ছানা হোক, পনির হোক, চিজ হোক, এটা রয়েছে। এবং প্রাণীজ সোর্সের মধ্যে আমরা মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, ডিম খাচ্ছি, এগুলো সব হচ্ছে আমাদের প্রাণীজ সোর্সেসের আন্ডারে রয়েছে। অন্যান্য প্রয়োজনীয় উপাদানের মধ্যে ফ্যাট, তেল জাতীয় খাদ্য আছে, চিনি আছে, গুড় আছে, এছাড়া মশলা পাতি যেগুলো আছে সেগুলো। অতিরিক্ত অপরিহার্য উপাদান কি? সেটা হচ্ছে ফাইবার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাস্টে আছে বলে এটাকে পাত্তা দেবেন এরকম করো না, কিন্তু ফাইবার আজকালকার দিনে ভীষণ ইম্পর্টেন্ট। অনেকে দেখবে ডায়েট মেনটেন করার জন্য ওটস খায়, ওয়েট লুজ করার জন্য ওটস খায়। কি কাজ ওটসের? ওটস হচ্ছে কি ফাইবার, বা যেটাকে আঁশযুক্ত খাবার বলা হয়, বা তন্তু। এগুলো হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। যখন কেউ যে পরিমাণ খাবার তার প্রয়োজন, তার থেকে যদি ঠিক পরিমাণ না খেয়ে যদি এক্সট্রা ফুড কনজিউম করে এবং তার বডিতে যদি জল কম হয়ে যায়, তখন তার কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় বা কনস্টিপেশন হয়। তো সেখান থেকে বাঁচার জন্য ফাইবার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ফাইবার সেভাবে ডাইজেস্ট হয় না, কিন্তু ডাইজেশনে হেল্প করে এবং কনস্টিপেশন থেকে বাঁচাতেও কিন্তু হেল্প করছে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো ফাইবার, এটা কি গোটা শস্য হোক, ফল হোক, ওটস হোক, সবজি হোক, তার মধ্যে ফাইবার থাকছে। নেক্সট চলে আসছি জল। জল আমাদের কি কাজ লাগে? জলই জীবন। জল আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করছে, পুষ্টি পরিবহন এবং বর্জ্য নিষ্কাশনে জলের ভূমিকা অপরিসীম। তোমরা অবশ্যই হিউম্যান ফিজিওলজি পড়েছো, ওখানে পড়েছো জলের কতটা ইম্পর্টেন্স রয়েছে। সে আমাদের এক্সক্রিশনের জন্য হোক, ব্লাডের থেকে যে ফিল্ট্রেশনটা হচ্ছে সেখানেও জল রয়েছে, ইচ অ্যান্ড এভরি জায়গাতে জল রয়েছে। জলকে যাতে কনজার্ভ করতে পারি তার জন্য আমরা কাউন্টার কারেন্ট মেকানিজমও গোটাটা পড়ে থাকি। তো জলের ইম্পর্টেন্স অনেক, আমাদের বডি টেম্পারেচার মেনটেনেন্স হোক বা বডি থেকে ওয়েস্টকে বার করার জন্য হোক। তা আশা করছি প্রত্যেকটা টপিককে আমি ধরে ধরে এক্সপ্লেন করেছি এবং তোমরা বুঝতে পারছো। তোমাদের কমেন্ট কিন্তু খুব প্রয়োজন, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কোন কোন জায়গাগুলো ঠিক রাখতে হবে। এবার প্রয়োজনীয় পুষ্টি উপাদান এবং তাদের ভূমিকা, তার আন্ডারে আমরা পেয়ে যাচ্ছি প্রথম কাকে? কার্বোহাইড্রেটকে। কার্বোহাইড্রেট মানে পার গ্রামে 4 কিলো ক্যালোরি মতন আমরা শক্তি প্রদান করতে পারে। নেক্সট প্রোটিন। প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডস দিয়ে তৈরি হচ্ছে এটি উপাদান, এটা আমাদের টিস্যু মেরামত করতে, অ্যান্টিবডি, হরমোন তৈরি করে। প্রোটিনের গুরুত্ব অপরিসীম। প্রোটিন সব কাজে আছে। প্রোটিন এনজাইম তৈরি করে, প্রোটিন হরমোন তৈরি করে, প্রোটিন অ্যান্টিবডি তৈরি করে, এগুলো তৈরি করতে কিন্তু প্রোটিন লাগছে।
এবং প্রোটিনটা তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে, সেটাও আমি তোমাদের বলে দেবো। নেক্সট চলে আসছে কি ফ্যাট বা চর্বি, এটা শক্তি ঘনীভূত উৎস, প্রতি গ্রামে 9 ক্যালোরি মতন শক্তি আমরা মানে পেয়ে থাকি, শরীরে তাপমাত্রা বজায় রাখে। এছাড়া আছে ভিটামিনস অ্যান্ড মিনারেলস, ভিটামিনস বা এবং মিনারেলস এগুলো শরীরকে রোগের হাত থেকে রক্ষা করে, যেমন ভিটামিন দৃষ্টিশক্তি ভালো রাখে। জল এবং সেলুলোজ, মানুষের ওজনে 60% জল থাকে, সেলুলোজ বা ফাইবার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে। তাহলে এটা গেল আমাদের ইনিশিয়াল জেনারেল আইডিয়া। এবার তোমাদের মনে হতে পারে ম্যাম আপনি যে এই নোটসগুলো দিচ্ছেন সেগুলো তো বাংলায় দিচ্ছেন, আমরা ইংলিশে যারা পড়ি তারা কি করে পড়বো? তো তার জন্য আমি তোমাদের ইংলিশেও নোটস এনেছি। তো যারা যারা বাংলায় সমস্যা মনে করছো তাদের জন্য ইংলিশে ইচ অ্যান্ড এভরি জিনিসের ডিটেল এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে। দেখো দেখতে পাচ্ছ হোয়াট ইজ নিউট্রিশন, নিউট্রিশন আমাদের হাউ নিউট্রিশন শেপস হেলথ, কিসে কিসে হেল্প করছে না, আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে হেল্প করে, আমাদের ডেফিসিয়েন্সি বা অভাবজনিত রোগ থেকে বাঁচায়, ইনফেকশনের এগেনস্টে আমাদের রেজিস্ট্যান্ট বা প্রতিরোধক ক্ষমতা গড়ে তোলে এবং মর্টালিটি এবং মরবিডিটি কমায়। অর্থাৎ পুয়ার নিউট্রিশন যদি হয় তাহলে জেনারেলি ডেথ রেট অনেকটা বেড়ে যায়। দেখবে অনেক সময় আগেকার দিনে এটা খুব বেশি ছিল, ইনফ্যান্ট মর্টালিটি রেট আর ম্যাটার্নাল মর্টালিটি রেট, তোমরা রিপ্রোডাক্টিভ হেলথে পড়ো। মানে ঠিকঠাকভাবে যদি পুষ্টি সম্পন্ন খাদ্য না প্রোভাইড করা হয় তাহলে ইনফ্যান্টদের সংখ্যা মানে ইনফ্যান্টরা মারা যায়, বা ম্যাটার্নাল মর্টালিটি রেট গর্ভাবস্থা হোক কি গর্ভাবস্থার পরে হোক ঠিকঠাক পুষ্টির অভাবে মহিলারাও কিন্তু মারা যেত, অর্থাৎ মায়েরা। তো এটা এখন অনেকটা কম করানো গেছে। তো এবার আমাদের জানতে হবে যে গুড নিউট্রিশন অ্যান্ড ম্যাল নিউট্রিশন কাকে বলে। গুড নিউট্রিশন যেখানে কারেক্ট ওয়েট হচ্ছে, এজ ওয়াইজ হাইট ওয়াইজ ওয়েট কারেক্ট আছে, মাসেলগুলো অনেকটা শক্তিশালী আছে এবং স্কিনটা স্মুথ আছে, ক্লিয়ার আছে, আইস হেলদি আছে, ব্রাইট আই সাইড আছে, দাঁতগুলো ওয়েল ফর্মড আছে, সেখানে কোনো ক্যারিজ নেই, ফুটো নেই। ম্যাল নিউট্রিশন মানে বুঝতে হবে ওয়েট নয় বেশি আছে নয় কম আছে, আমাকে দেখে কিন্তু জাজ করবে না। নেক্সট আছে কি উইক মাসেলস হয়ে যাচ্ছে, তারপর কি স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, রাফ হয়ে যাচ্ছে, আই ডাল হয়ে যাচ্ছে, নাইট ব্লাইন্ডনেস হচ্ছে, চোখে দেখতে পাচ্ছে না, টিথ আনইভেন হয়ে গেছে, ডেন্টাল কেরিজ মানে দাঁতে ফুটো হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে কিছু সমস্যা যেগুলো রিলেটেড টু ম্যাল নিউট্রিশন। এবার আমি তোমাদের চলে আসবো নেক্সট টপিকে, দ্যাট ইজ যেটা আমি এক্ষুনি তোমাদের বললাম যে আমাদের ফুডের ক্ষেত্রে আমরা এনার্জি ইল্ডিং ফুডের কথা বললাম, বডি বিল্ডিং ফুডের কথা বললাম, প্রোটেক্টিভ ফুডের কথাও বললাম, এবং আমাদের জন্য কতটা পরিমাণ ইম্পর্টেন্ট হাইড্রেশন এবং আমাদের সেলুলোজ অর্থাৎ আমাদের ফাইবারগুলো কতটা পরিমাণে প্রয়োজনীয়, এগুলো জেনারেল আইডিয়া আমি তোমাদের বলে দিয়েছি। কতটা গ্রাম করে পার গ্রামে কতটা ক্যালোরি এনার্জি পাওয়া যাচ্ছে সেগুলো আমি তোমাদের বলে দিয়েছি। এবার আমি তোমাদের যে জিনিসটা যাবো, এবার স্বাভাবিক এখানে একটা জিনিস আলাদা করে বলা আছে যেটাকে আমি ছোট্ট করে বলে দিই যে ক্যালোরি রিকোয়ারমেন্ট ডেইলি এনার্জি নিডস। তো স্বাভাবিকভাবে যখন একটি ছেলের ওর কায়িক পরিশ্রমের উপর ডিপেন্ড করে, মেয়েদের থেকে তার এনার্জি নিডটা বেশি থাকে, এবং সব থেকে বেশি এনার্জি নিড কাদের থাকে জানো? যারা প্রেগনেন্ট মাদাররা হয়। প্রেগনেন্ট মাদারের ক্ষেত্রে কিন্তু এনার্জি নিডটা খুব হাই থাকে, ঠিক আছে, স্বাভাবিকভাবে, কারণ দুজনের রিকোয়ারমেন্ট আছে তাই জন্য। এবার আমরা চলে যাবো কিসে না নিউট্রিয়েন্টে। এবার আমি চলে যাই নিউট্রিয়েন্ট। নিউট্রিয়েন্ট বলতে আমরা কি বুঝি? নিউট্রিয়েন্ট হলো কিছু জৈব এবং অজৈব কিছু যৌগ যেগুলো ফুডের মধ্যে থাকে। তাহলে আমরা যে খাদ্যটা গ্রহণ করছি তার মধ্যে কিছু নিউট্রিয়েন্টস রয়েছে, অর্থাৎ পুষ্টি প্রদায়ী যে উৎসগুলো সেগুলো রয়েছে, যেটা ইনঅর্গ্যানিকও হতে পারে, অজৈবও হতে পারে, জৈবও হতে পারে। তো এর মধ্যে কি আছে, দিস মে বি ডিভাইডেড ইন্টু দু ভাগে ভাগ করতে পারি। একটাকে বলবো আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মানে যেটা প্রচুর পরিমাণে দরকার হয়, বাল্কে দরকার হয়, আর একটা বলবো আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটা কম পরিমাণে দরকার হয়। তাহলে প্রথমেই যখন আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্টের কথা বলবো বেশি পরিমাণে দরকার হয়, যেটাকে প্রক্সিমেট প্রিন্সিপাল বলা হয়, এর আন্ডারে তাহলে কারা পড়বে? এর আন্ডারে অবশ্যই পড়বে আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। এই কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। এবার তোমাদের মনে হতে পারে ম্যাম কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সব কটার ব্যাপারে একদম ডিটেলে করিয়ে দিন। এই তিনটের ব্যাপারে তোমরা বায়োমলিকিউলসের স্ট্রাকচারাল আইডিয়াটা কিন্তু করো। এর স্ট্রাকচারাল আইডিয়া কিন্তু অলরেডি বেস তোমাদের বায়োমলিকিউল। এখানে তোমাদের এই পুষ্টি আর ম্যাল নিউট্রিশন এই টপিক রিলেটেড যে জিনিসগুলো দরকার আমি কিন্তু সেই জিনিসগুলোই তোমাদের বলবো। এন্টায়ার স্ট্রাকচার কিন্তু আমি এখন তোমাদের বলছি না, কারণ এটা তোমাদের বায়োমলিকিউলসের পার্ট। এবার তোমাদের যদি মনে হয় যে ম্যাম এটা স্ট্রাকচারটা বলে দিন, আমি ছোট্ট করে হলেও বলে দিতে পারবো। ওকে, তো এবার আমরা কি দেখছি, ম্যাক্রোনিউট্রিয়েন্টসের আন্ডারে আছে কার্বোহাইড্রেট, প্রোটিনস আর ফ্যাট। তো আমি শুরু যদি করি প্রোটিনস দিয়ে। ধরো প্রোটিনস কি? প্রোটিন হচ্ছে আমাদের বডি বিল্ডিং। কি কি দিয়ে তৈরি হয়? নাইট্রোজেন আছে, সালফার আছে, কারণ প্রোটিনের বিল্ডিং ব্লক হলো অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন কি দিয়ে তৈরি হয়?
অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। তো অ্যামাইনো অ্যাসিড, এই প্রোটিন কিসে কিসে হেল্প করে? না প্রোটিন হেল্প করে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোটিন কি করে, অ্যান্টিবডিজ তৈরি করে, এনজাইমস তৈরি করে, হরমোনস তৈরি করে। তো প্রোটিনের নিডটাও কিন্তু অনেকটা বেশি হয়। এটা আমাদের বডি বিল্ড করতে, গ্রোথে হেল্প করছে, রিপেয়ার করতে হেল্প করছে, ঠিক আছে, নতুন কিছু বডির পার্টস মানে গ্রোথে হেল্প করছে। তাহলে প্রোটিনের কথা যখন এলোই, তাহলে প্রোটিন আমাদের কিসে কাজ করছে? না আমাদের গঠন এবং ক্ষয়পূরণ, টিস্যু মেরামত এবং এনজাইম হরমোন তৈরিতে অপরিহার্য। শুধু টিস্যু এনজাইম না, এটা অ্যান্টিবডিও তৈরি করে। ঠিক আছে, এই গেল আইডিয়া। এবার এখান থেকে আমি চলে গেলাম একদম প্রোটিনের যে বেস স্ট্রাকচার, দ্যাট ইজ অ্যামাইনো অ্যাসিডে। কিসে চলে এলাম আমি? প্রোটিনের যে বেস স্ট্রাকচার, দ্যাট ইজ অ্যামাইনো অ্যাসিডে আমি চলে এলাম। এবার অ্যামাইনো অ্যাসিড বলতে আমি কি বুঝি? প্রাণের গাঠনিক উপাদান। অ্যামাইনো অ্যাসিডের পরিচয় কি? না নেচারে অ্যাকচুয়ালি তোমরা সিলেবাস ওয়াইজ পড়ো যে 20টা অ্যামাইনো অ্যাসিড আছে, কিন্তু টোটাল 22টা আছে। 21st যে অ্যামাইনো অ্যাসিড তার নাম হলো সেলেনোসিস্টিন। যাই হোক, তো প্রোটিনের গাঠনিক একক কি? প্রোটিন কি হয়? অসংখ্য সরল উপাদান বা অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত। কি? অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত। প্রোটিন দেহ এটি এই অ্যাসিডগুলি কি হয় না প্রোটিনের মধ্যে এই স্ট্রাকচারটা তৈরি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দিয়ে। তাহলে এটা যদি প্রোটিন হয়, এই পার্টগুলোকে আমরা কি বলবো? এগুলোকে বলবো আমরা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হচ্ছে। 22টি গুরুত্বপূর্ণ উপাদান মানবদেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যাবলী সম্পাদনের জন্য মোট 22টি অ্যামাইনো অ্যাসিড সেটার মানে প্রয়োজনীয়। শিশুদের জন্য বিশেষ চাহিদা, বড়দের জন্য 8টি অপরিহার্য হলেও শিশুদের স্বাভাবিক বৃদ্ধির জন্য অতিরিক্ত হিস্টিডিনের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? হিস্টিডিনের প্রয়োজন হয়। বোঝাচ্ছি। তো আমাদের দেখে অ্যামাইনো অ্যাসিড তৈরির ওপর ডিপেন্ড করে অ্যামাইনো অ্যাসিডকে আমরা দুভাগে ভাগ করতে পারি। প্রথমত বলছি কি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, আর একটা হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, একটা হচ্ছে নন এসেনশিয়াল বা অনপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। একটা অপরিহার্য, একটা অর্থাৎ এসেনশিয়াল অ্যান্ড নন এসেনশিয়াল। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কাকে বলবো? যেগুলো আমাদের গ্রোথের জন্য ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট, দরকার, কিন্তু আমরা বডিতে তৈরি করতে পারি না। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড মানে কি? এসেনশিয়াল কাকে বলবো? যেটা আমাদের দরকার কিন্তু আমাদের কাছে নেই, আমাদের ফুড সোর্সের ওপর ডিপেন্ড করতে হচ্ছে সেটা পাওয়ার জন্য। তাহলে কি হচ্ছে? অপরিহার্য এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, যেমন আইসোলিউসিন, লিউসিন, লাইসিন, মিথিওনাইন, ফিনাইল অ্যালানিন, থ্রিওনিন, ট্রিপ্টোফান, অ্যালানিন, এগুলো যেগুলো কি দেহে অ্যামাইনো অ্যাসিডের পুনর্গঠন চক্র। শরীরে প্রোটিন সংযোগের জন্য প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডের 1/5 তা খাদ্য থেকে এবং 4/5 আসে আমরা নিজস্ব যে প্রোটিন ভান্ডার আছে সেখান থেকে। তাহলে আমি যদি তোমাদের বলি, দেখছি আমি এখানে অ্যাড করতে পারা যাবে কি না। তো আমি যদি বলি, তাহলে আমাদের এখানে যে অ্যামাইনো অ্যাসিডগুলো রয়েছে, অ্যামাইনো অ্যাসিডগুলোকে কিন্তু আমরা দুভাগে ভাগ করতে পারি। কার কথা বলছি আমি? অ্যামাইনো অ্যাসিডস। অ্যামাইনো অ্যাসিডসকে আমরা কি করতে পারি? দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, আর একটাকে আমরা কি বলবো? নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আর নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এসেনশিয়াল কোনগুলো? যেগুলো খাদ্যের মাধ্যমে গৃহীত হয়, খাদ্যের মাধ্যমে দেহে গৃহীত হয়। ঠিক আছে, এই যে খাদ্যের মাধ্যমে গৃহীত হচ্ছে, এর আন্ডারে আমরা কি জানছি, কি 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 করে মনে রাখবো? এটা মনে রাখার একটা সহজ টেকনিক আছে, হিল ট্যাপ এমটিভি। এটা হচ্ছে শর্ট ট্রিক, হিল ট্যাপ এমটিভি। এইচ ফর হিস্টিডিন, I for isoleucine, L for leucine, L for lysine, T for tryptophan, A for P for phenylalanine, M for methionine, T for tyrosine, V for valine।
ঠিক আছে। তো এর মধ্যে হিস্টিডিনকে আর আর্জিনিনকে, হিস্টিডিনকে আর এখানে আছে আর্জিনিন, এই দুজনকে আমি আলাদা করে মার্ক করলাম। কেন আমি আলাদা করে মার্ক করলাম? এখানে আমি কি করলাম, হিস্টিডিনকে আর আর্জিনিনকে, এখানে আমি হ্যান্ডরাইটিংটা একটু ঠিক করে দিই, আর্জিনিন, এই হিস্টিডিনকে আর আর্জিনিনকে আলাদা করে মার্ক করলাম কেন? কারণ এদের দুজনকে সেমি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলে, সেমি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলে, কারণ এটা আমাদের বডিতে তৈরি হয় কিন্তু খুব স্লোয়ার রেটে তৈরি হয়। ঠিক আছে, কিন্তু যদি বলা হয় যে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, তার মানে দেহে উৎপন্ন হয়, সেটাকে আমরা কি বলবো, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, নেক্সট আমি কি টপিকটা বলছিলাম এসেনশিয়াল নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের আগে? আচ্ছা, প্রোটিনের পুষ্টিগুণ ও লিমিটিং অ্যামাইনো অ্যাসিড। এটা হচ্ছে একটা কি না, উভমানের প্রোটিন মানে প্রাণীজ প্রোটিনের সম অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, সব অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে। উদ্ভিজ প্রোটিন, কিছু কিছু উদ্ভিজ প্রোটিনে কিছু উপাদানে ঘাটতি দেখতে পাওয়া যায়, সেটা আমরা দেখব। তো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি এনরিচমেন্ট কাকে বলছে, খাদ্য সমৃদ্ধকরণ। দানাশস্যে লাইসিন এবং মিথিওনাইনের ঘাটতির ফলে বর্তমানে গমের আটার সাথে সরাসরি লাইসিন আলাদা করে যোগ করা হয়। অনেক সময় কিছু খাবারে যদি ঘাটতি থেকে যায়, সেখানে আলাদা করে অ্যামাইনো অ্যাসিড কি করে দেওয়া হয়, যোগ করে দেওয়া হয়। ভিটামিন তৈরির ক্ষেত্রে ট্রিপ্টোফান, নিয়াসিন, ঠিক আছে, অতিরিক্ত লিউসিন যুক্ত হয়ে মানে অনেক সময় কি করা হয় না, সেটাকে অতিরিক্ত লিউসিন যুক্ত খাদ্য নিয়াসিন তৈরির প্রক্রিয়া ব্যাহত করে পেলেগ্রা রোগ সৃষ্টি করতে পারে। তো এখানে কি করা হয় না, ভিটামিন তৈরির ক্ষেত্রেও কিন্তু কি না অ্যামাইনো অ্যাসিডের ভূমিকা রয়েছে, যেমন ট্রিপ্টোফান থেকে নিয়াসিন তৈরি হয়। কিন্তু কি হয়ে যায়, অতিরিক্ত লিউসিন যদি যুক্ত হয়ে যায়, অতিরিক্ত লিউসিন যুক্ত খাবার খেলে সেটা কি হয় না, ভিটামিন তৈরির প্রক্রিয়াকে বাধা দেয়, তখন পেলেগ্রা জাতীয় রোগ হতে পারে। মানে কোনো কিছুই অতিরিক্ত মাত্রায় হওয়া কিন্তু ভালো না। ঠিক আছে, এবার আমরা চলে আসি নেক্সট টপিকে, দ্যাট ইজ প্রোটিন। প্রোটিন কি না, প্রোটিন তৈরি হচ্ছে কি করে, প্রোটিনের সংখ্যা অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয়ে, এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো একে অপরের সাথে যুক্ত হচ্ছে, কিভাবে যুক্ত হচ্ছেন, এদের মধ্যে কি বন্ড আছে, এদের মধ্যে পেপটাইড বন্ড আছে। কি বন্ড আছে না, পেপটাইড বন্ড। স্ট্রাকচার দিয়ে যদি তোমাদের একবার করে বুঝিয়ে দিতে হয় জিনিসটা, তাহলে অবশ্যই আমি বুঝিয়ে দেবো। তাহলে এখানে আমি একবার দেখে নিচ্ছি, অ্যামাইনো অ্যাসিড টু অ্যামাইনো অ্যাসিড টু প্রোটিন কি করে তৈরি হচ্ছে না, আমরা জানি। এটা ধরো প্রথম অ্যামাইনো অ্যাসিডকে আমি আঁকছি, এটা হচ্ছে ধরো প্রথম অ্যামাইনো অ্যাসিড, এটা ধরো দ্বিতীয় অ্যামাইনো অ্যাসিড, এবার আরেকটা সাইডে আমি আঁকছি তৃতীয় অ্যামাইনো অ্যাসিড। তিনটে অ্যামাইনো অ্যাসিড আমি আঁকলাম। এবার এই অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এই যে OH আর H, ঠিক আছে, আবার দেখো এই যে OH আর H, এরা জুড়ছে, জুড়ে এরা কি তৈরি করবে, অবশ্যই এরা জল তৈরি করবে। তাহলে এখান থেকে বেরিয়ে যাচ্ছে কি, ওয়াটার, এখান থেকেও কি বেরিয়ে যাবে না, ওয়াটার। তাহলে এবার এরা জুড়ে যাবে, এবার এরা কি করবে, এবার জুড়বে, জল যেহেতু বেরিয়ে গেল, এবার এরা জুড়ছে, কোথায় জুড়ছে, এখানে আছে CR1 NH2H, এখানে এসে জুড়লো, CRNটা জুড়লো, তাহলে NH হয়ে গেল, HR2 R3, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, দেখো এখানে কি আছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে C ডবল বন্ড O, এর সাথে এসে কে জুড়লো, NH জুড়ে গেল।
তাহলে এখানে আমি একটা বন্ড ফর্মেশন হতে দেখছি, এখানেও কিন্তু একটা বন্ড ফর্মেশন হতে দেখছি। তো এটাকে আমি যদি সরিয়ে দিই, এখানে একটা বন্ড ফর্মেশন হতে দেখেছি NH এর মধ্যে। তাহলে আমি তোমাদের এখানে জাস্ট মার্ক করে দিলে এখানে দেখতে পাচ্ছি একটা বন্ড ফর্ম হয়েছে, এখানেও দেখতে একটি বন্ড ফর্ম হয়েছে। অর্থাৎ এখান থেকে ওয়াটার বেরিয়ে গেছে, এখান থেকে ওয়াটার বেরিয়ে গেছে, দুটো জায়গা থেকে ওয়াটার বেরিয়ে গেছে। দুটো জায়গাতে কি তৈরি হয়েছে? দুটো পেপটাইড বন্ড। এটা কি বন্ড? পেপটাইড বন্ড। এটা তোমরা বায়োমলিকিউলসে কিন্তু পড়ো, ডিটেইলে পড়ো তখন, ঠিক আছে? তো আলটিমেটলি কি হচ্ছে আমরা দেখতে পেলাম, তিনটে অ্যামাইনো অ্যাসিড ছিল, একটা দুটো তিনটে, R1 R2 R3, তিনটে অ্যামাইনো অ্যাসিড ছিল। তিনটে অ্যামাইনো অ্যাসিডকে আমি জুড়ে দিয়েছি। কি হয়েছে? কটা পেপটাইড বন্ড হয়েছে? দুটো পেপটাইড বন্ড। মনে রাখবে যতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে তার থেকে কিন্তু একটা সংখ্যক পেপটাইড বন্ড সবসময় কম হবে। মানে ধরো যদি 10টা অ্যামাইনো অ্যাসিড থাকে তাদের মধ্যে 9টা পেপটাইড বন্ড দেখতে পাবো। এখানে 3টে অ্যামাইনো অ্যাসিড ছিল, দুটো পেপটাইড বন্ড কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি হয়েছে, ঠিক আছে? তো এইভাবেই কি হয় না, অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন ফর্ম করে। কিসের মাধ্যমে? পেপটাইড বন্ড ফর্মেশনের মাধ্যমে, ঠিক আছে? কিসের মাধ্যমে? পেপটাইড বন্ড ফর্মেশনের মাধ্যমে। আচ্ছা, নেক্সট কি হচ্ছে? পেপটাইড বন্ড বললাম, প্রোটিনের উৎস প্রাণীজ হতে পারে আর উদ্ভিজও হতে পারে। প্রাণীজ উৎস হতে পারে, প্রাণীজ উৎস অর্থাৎ দুধ, ডিম, মাছ, মাংস, তারপরে এদের যে লিভার যদি খাওয়া হয় এর মধ্যে সব অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড যুক্ত। উদ্ভিজের মধ্যে কি আছে না, ডাল আছে, এখানে পিস আছে অর্থাৎ বলো কড়াইশুঁটি আছে, বাদাম রয়েছে, সয়াবিন রয়েছে, এগুলোর মধ্যে আছে। প্রোটিনের পরিপূরক সমন্বয় দানা শস্য ডাল মিলিয়ে মিশিয়ে খেলে ঘাটতি পূরণ হয়। দেখবে আমরা কেন আমরা ভাতের সাথে ডাল খাই? খেতে ভালো লাগে বলে না, একদম না। সেটা হচ্ছে প্রপার ব্যালেন্স ডায়েট মেনটেন করে বলে। আমাদের ভাতের সাথে ডাল মানে ওটা পরিপূরক খাদ্য বা কমপ্লিমেন্টারি ফুড। সেরকম এখানে দেখো এক্সাম্পল দিচ্ছে খিচুড়ি, দানা শস্য ডাল মিলিয়ে খেলে ঘাটতি পূরণ করা যায়। প্রোটিনের বহুমুখী কাজ, এটা দেহ গঠনে হেল্প করছে, ক্ষয় পূরণে হেল্প করছে, রাসায়নিক উপাদান তৈরি করছে, অ্যান্টিবডি, উৎসেচক, হরমোন, শক্তির উৎস হিসেবে কাজ করে। কিন্তু শক্তির মেইন উৎস কিন্তু এরা না। আজকে কার্বোহাইড্রেট, মানে জেনারেলি কি হয় দেখবে যখন কেউ ডায়েট স্টার্ট করে সবার আগে সে রোগা হয়। রোগা হতে হতে একটা টাইমে গিয়ে পুরো সে হাড়গিলা হয়ে যায়, মুখ চোখ শুকিয়ে যায়। কেন হয় বলো তো? কারণ প্রথমে বডি সবার আগে কার্বোহাইড্রেট যেটা ফ্যাটে কনভার্ট হয়ে যায় সেগুলোকে ভাঙে। সেগুলো যখন শেষ হয়ে যায় মানে আমাদের এনার্জি সোর্স হিসেবে, তখন বডি প্রোটিনকে ভাঙতে শুরু করে। বডি যখন প্রোটিনকে ভাঙতে শুরু করে তখন বডির মাসেল লস হতে থাকে। মাসেল লস হলে চেহারা আরও শীর্ণকায়, আরও রোগা হয়ে যায়। তখন কিন্তু শরীর খুবই খারাপ হয়ে যায়। সেটা খারাপ হওয়া, প্রোটিন লস হওয়া কিন্তু খুবই খারাপ। নেক্সট হচ্ছে দৈনিক চাহিদা প্রাপ্তবয়স্কদের জন্য 1 গ্রাম পার কেজিতে, গর্ভাবস্থা সন্তান দানকারী চাহিদা হচ্ছে 100 to 110 গ্রাম। মানে এই হিসেবে মানে কার কতটা প্রয়োজন সেই হিসেবে কিন্তু এখানে মেনশন করা আছে, ঠিক আছে? এবার আমরা চলে আসি ইম্পর্টেন্ট টার্মস কিছু। আমি তোমাদের বলেইছি আমি কিছু ইম্পর্টেন্ট টার্ম পড়াবো। তাহলে প্রথমে বলেছি কমপ্লিট প্রোটিন। কমপ্লিট প্রোটিনের মধ্যে সম্পূর্ণ প্রোটিন কি? এটা যে প্রোটিনের শরীরের জন্য দরকারি সব এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে। শরীর নিজেই অ্যামাইনো অ্যাসিড বানাতে পারে না, তাই খাবার থেকে নিতে হয়। ডিম, মাছ, মাংস, দুধ, সয়াবিন। কমপ্লিমেন্টারি প্রোটিন বা পরিপূরক প্রোটিন, 2 বা তার বেশি অসম্পূর্ণ প্রোটিন একসাথে খেলে তার মিলে সব দরকারি অ্যামাইনো অ্যাসিড পূরণ হয়। আলাদা আলাদা খাবারে সব অ্যামাইনো অ্যাসিড থাকে না, কিন্তু একসাথে খেলে সম্পূর্ণ হয়। যেমন চালের সাথে ডাল, ঠিক আছে? যেমন রুটির সাথে ডাল, যেমন চিড়ে ও বাদাম, ঠিক আছে? যেমন ডাল তার সাথে বাদাম, তাহলে এইভাবে হতে পারে। নেক্সট আমরা চলে যাবো কিসে? কার্বোহাইড্রেট বা শর্করা। তো কার্বোহাইড্রেট বা শর্করা, কার্বোহাইড্রেটকে কি বলা হয়? জল অঙ্গার বলা হয়। কারণ হাইড্রেটেড কার্বন, অর্থাৎ যার মধ্যে জল আছে আর কার্বন আছে। কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, অক্সিজেন আর হাইড্রোজেন, মানে হাইড্রোজেন আর অক্সিজেন 2:1 রেশিওতে থাকে, তাকে বলা হয় কার্বোহাইড্রেট। এটা 4 কিলো ক্যালোরি শক্তি দিচ্ছে পার গ্রাম কার্বোহাইড্রেট, সেটা শরীরে জারিত হয়ে 4 কিলো ক্যালোরি কিন্তু এনার্জি দিচ্ছে। এবার আমরা যদি কার্বোহাইড্রেটের যদি আমি ক্লাসিফিকেশন করি, তাহলে সবার আগে তোমাকে ছোট্ট করে একটু কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশনটা আমি করে দিই, বিকজ সেটা কাজে লাগবে। এটাও তোমরা বায়োমলিকিউলসে কিন্তু পড়ো। কার কথা বলছি আমি? কার্বোহাইড্রেটসকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কি কি? মোনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। 3 ভাগে ভাগ করতে পারি, মোনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। তো প্রথমে যখন আমি বলছি মোনোস্যাকারাইড, মানে এটাকে বলা হবে কি একক শর্করা, মানে একটা সুগার মলিকিউল দিয়ে তৈরি হচ্ছে।
অলিগোস্যাকারাইড মানে আমি এটাকে বলবো কি স্বল্প, অলিগো কথাটার মানে হলো কি স্বল্প, অল্প, মানে এটাকে বলা হবে স্বল্প শর্করা। আর পলিস্যাকারাইড মানে অলিগোস্যাকারাইড, আর পলিস্যাকারাইড মানে হবে সেটা বহু শর্করা, অনেকগুলো সুগার মলিকিউল জুড়ে জুড়ে তৈরি হয়েছে। তো একক শর্করার মধ্যে এটাকে আমরা কাজ অনুযায়ী বা এদের কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপের ওপর ডিপেন্ড করে, কার্যকারী মূলক বা ফাংশনাল গ্রুপের ওপর ডিপেন্ড করে কভাগে ভাগ করতে পারি আমরা এটাকে। আমরা বলতে পারি অ্যালডোস সুগার যেখানে অ্যালডিহাইড গ্রুপ থাকে, আর বলতে পারি কিটোস সুগার যার মধ্যে কিটো গ্রুপ থাকে। অ্যালডোস সুগারের এক্সাম্পল হলো গ্লুকোজ, কিটোস সুগারের এক্সাম্পল হলো ফ্রুক্টোজ। এটা হচ্ছে কার্যকারী মূলকের ওপর ভিত্তি করে। নেক্সট আমরা আর কিসের ওপর ভিত্তি করে করতে পারি না, কার্বন সংখ্যার উপরে ভিত্তি করে, কার্বন সংখ্যা বা নাম্বার অফ কার্বন অ্যাটম, তার উপরে ভিত্তি করে। কি ভাগ আছে না, প্রথমে আমরা বলতে পারি ট্রায়োস, তার মানে 3টে কার্বন আছে। আমরা বলতে পারি টেট্রোস, 4টে কার্বন আছে। আমরা বলতে পারি পেন্টোস, 5টা কার্বন আছে। আমরা বলতে পারি হেক্সোস, কমন গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ। নেক্সট আছে হেপ্টোস, সিডোহেপটিউলোস, হেপ্টোস। তাহলে নাম লিখি, ট্রায়োসের আন্ডারে আছে গ্লিসারালডিহাইড, নেক্সট আছে টেট্রোজের আন্ডারে আছে এরিথ্রোস, পেন্টোজের আন্ডারে আছে রাইবোস, হেক্সোজের আন্ডারে আছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, হেপ্টোজের আন্ডারে আছে সেডোহেপটিউলোস। ঠিক আছে, এটা গেল ক্লাসিফিকেশন। নেক্সট আমরা চলে যাচ্ছি স্বল্প শর্করা। এর আন্ডারে কারা আছে, এর আন্ডারে আছে হচ্ছে দ্বিশর্করা। দ্বিশর্করা মানে দুটো করে সুগার মলিকিউলস এখানে এসে জুড়ছে। কারা কারা আছে এর মধ্যে, যেমন আছে ধরো ল্যাকটোজ, ল্যাকটোজ কাকে কাকে দিয়ে তৈরি হয়েছে, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। ঠিক আছে, এখানে আছে কি মল্টোজ, কি দিয়ে তৈরি হয়েছে, গ্লুকোজ প্লাস গ্লুকোজ। নেক্সট আছে কি সুক্রোজ, কি দিয়ে তৈরি হয়েছে, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, সরি গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। ঠিক আছে, দ্বিশর্করা আছে, এরকম ভাবে ত্রিশর্করা র্যাফিনোজ হয়। ঠিক আছে, এবার এদের মধ্যে যে বন্ডটা আমরা দেখতে পাই, কি বন্ড দেখতে পাই এখানে যে একে অপরের সাথে জুড়েছে, কি বন্ড দেখতে পাই না গ্লাইকোসিডিক বন্ড দেখতে পাই। কি বন্ড দেখতে পাই না গ্লাইকোসিডিক বন্ড, কিন্তু এদের মধ্যে যেমন ওখানে পেপটাইড বন্ড ছিল এখানে গ্লাইকোসিডিক বন্ড আমরা দেখতে পাই। নেক্সট চলে আসে বহু শর্করা বা পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের ক্লাসিফিকেশনে আমরা একটা করতে পারি তার গঠন অনুসারে, গঠন অনুসারে আমরা ভাগ করতে পারি। গঠন অনুসারে আমরা কি করতে পারি, হোমোপলিস্যাকারাইড, হোমোপলিস্যাকারাইড যার আন্ডারে আছে হচ্ছে সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন, আর আছে হেটেরোপলিস্যাকারাইড, হেটেরোপলিস্যাকারাইড। হেটেরোপলিস্যাকারাইডের আন্ডারে কে আছে, হেটেরোপলিস্যাকারাইডের আন্ডারে ধরো আছে হেমিসেলুলোজ। ঠিক আছে, পেপটাইড ও গ্লাইকেন এগুলো রয়েছে। এটা হচ্ছে গঠন অনুসারে। নেক্সট হচ্ছে আমি ভাগ করতে পারি কি অনুসারে না কাজ অনুসারে। কাজ অনুসারে কি কি ভাগ হতে পারে, কাজ অনুসারে প্রথম ভাগ হতে পারে হচ্ছে কাজ অনুসারে প্রথম ভাগ হচ্ছে কি না একটা হচ্ছে না কোষ প্রাচীর তৈরি করে অর্থাৎ স্ট্রাকচারাল, আর একটা হচ্ছে স্টোরেজ। স্ট্রাকচারালের আন্ডারে কি আছে, কাইটিন আছে, সেলুলোজ আছে। আর যদি বলে স্টোরেজ মানে ভবিষ্যতের জন্য স্টোর হয়ে থাকবে, তার আন্ডারে কি আছে, স্টার্চ আছে, আর আছে গ্লাইকোজেন। আমাদের দেহে লিভারে এবং
আমি তোমাদের কিন্তু যখনই প্রত্যেকটা টপিক পড়াচ্ছি তার সাথে রিলেটেড ইম্পর্টেন্ট জিনিসও বলছি। যেমন স্টার্চ হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে এটা স্টোর কার্বোহাইড্রেট হিসেবে থাকে, আর অ্যানিমাল অর্থাৎ আমাদের ক্ষেত্রে গ্লাইকোজেন হিসেবে স্টোর হয়। গ্লাইকোজেন হিসেবে কোথায় স্টোর হয়? আমাদের লিভারে এবং আমাদের পেশিতে স্টোর হয়। এবার এই যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনটা কে বানায়? গ্লুকোজ থেকে গ্লাইকোজেনটা বানায় হচ্ছে কোন হরমোন? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন বানিয়ে দেয় কোন প্রসেসে? না গ্লাইকোজেনেসিস প্রসেসে। কে করে? ইনসুলিন করে। আর গ্লাইকোজেন থেকে ভেঙে ভেঙে গ্লুকোজ কে বানায়? গ্লাইকোজেনোলাইসিস কে করে? গ্লুকাগন করে। তাহলে প্রত্যেকটা টপিকের সাথে সাথে কিন্তু প্রত্যেকটা জিনিসকেও আমি বলে দিচ্ছি। ওকে, এটা হয়ে গেল। তাহলে এবার যদি আমি শর্করার কথা বলি, আমরা শর্করার কথাই বলছিলাম, তাহলে এখানে শর্করার ক্ষেত্রে আমি বললাম কতটা কি এনার্জি দিচ্ছে সেটা আমি বলে দিলাম। নেক্সট টপিক কিসে চলে যাচ্ছি আমি এখানে, যে আমাদের মজুদ এবং খাদ্যাভ্যাস। 500 গ্রাম মজুদ সীমা। একজন প্রাপ্তবয়স্কের শরীরে মাত্র এই পরিমাণ শর্করা জমা থাকে যা উপবাসের সময় দ্রুত শেষ হয়ে যায়। অতিরিক্ত যেই কেউ অতিরিক্ত, এটা যতটা 500 গ্রাম মজুদ রাখলো বাকিটা ইউটিলাইজ হয়ে গেল। যেই কেউ অতিরিক্ত কার্বোহাইড্রেট কনজিউম করবে সেটা কিসে? অ্যাডিপোস টিস্যুর মধ্যে গিয়ে জমা হয়ে যাবে। শরীরে প্রয়োজনে বেশি শর্করা থাকলে তা ফ্যাটে রূপান্তরিত হয় এবং যা মেদ হিসেবে জমা যায়। আদর্শ খাদ্যাভ্যাস সুষম খাবারে 50 to 60% মতো শর্করা থাকা উচিত। বাস্তব চিত্র আমাদের 90% পর্যন্ত চলে যেতে পারে। এবার যদি আমরা যদি খাবারের কথা বলি, যে আমাদের দেখে এই যে মানে আমাদের কার্বোহাইড্রেটের পরিপাকটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা পরিপাক। তো আমাদের কার্বোহাইড্রেটের পরিপাকটা কোথায় শুরু হয়? অ্যাকচুয়ালি মুখমণ্ডলে আমাদের শুরু হয়, মুখবিবরে। লালারস আমাদের, যে তোমরা অলরেডি পড়েছো, ডাইজেস্টিভ সিস্টেমে পড়েছো, সেই টপিকটা আমি এখানে ছোট্ট করে বলে দিচ্ছি। যে আমাদের যে লালারস সেখানে থাকে টায়ালিন এবং তার সাথে সাথে থাকে হচ্ছে সেই টাইলিন কি করে? আমাদের যে স্টার্চটা আমরা খাচ্ছি সেটাকে সেটাকে কিসে বানিয়ে দেয়? মল্টোজ বানিয়ে দেয়। টাইলিন উৎসেচকের মাধ্যমে স্টার্চকে ভেঙে মল্টোজ এবং গ্লুকোজে পরিণত করতে পারে। তারপর আমাদের স্টমাকে কিন্তু কোনো কার্বোহাইড্রেটের ডাইজেশন হয় না, সোজা সেই খাবারটা কোথায় চলে যায়? আমাদের অন্ত্রে চলে যায়। সেখানে প্যাঙ্ক্রিয়াস থেকে আসা জুস, প্যাঙ্ক্রিয়াটিক বা পাকস্থলী, আমাদের অগ্নাশয় রস এবং আন্তরিক রস দুটো মিলে কি হয়? এখানে অ্যামাইলেজ, সুক্রেজ, ল্যাকটেজ এগুলো কি করে? সেটাকে সরল সরল উপাদানে ভাঙে। সেলুলোজ বা রাফেজ যেটা থাকে সেটা আমাদের হজম হয় না, তবে এই যে ফাইবার অংশগুলো আছে এগুলো কোষ্ঠকাঠিন্য রোধে সাহায্য করে, এটা অলরেডি বলেছি। শ্বেতসার বা স্টার্চ চাল, গম, আলু, বিভিন্ন কন্দ জাতীয় সবজি হলে শর্করার প্রধান উৎস। চিনি, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ এর অন্তর্ভুক্ত। শোষণের শেষ অবস্থা পরিপাক শেষে সমস্ত শর্করা গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ অর্থাৎ এক শর্করাতে পরিণত হয়, তবেই সেটা শোষিত হবে। ঠিক আছে, এবার আমি চলে যাই কিসে? না কার্বোহাইড্রেটের যে পরিপাকটা সেটা কিভাবে হচ্ছে। কার্বোহাইড্রেটের পরিপাক কি করে হয়? তো আলটিমেটলি দেখো মুখবিহরের মধ্যে কি হচ্ছে? টায়ালিন আসছে। টায়ালিন কি করছে? না ভাঙছে। কাকে ভাঙছে? স্টার্চকে ভাঙছে, নিয়ে মল্টোজে পরিণত করছে। এই যে টায়ালিনটা কি করলো? মল্টোজে পরিণত করলো টায়ালিনটা। তারপরে আমাদের যে নেক্সট যে মল্টেজ এনজাইম সেটা মল্টোজকে ভেঙে গ্লুকোজে পরিণত করতে পারে। পাকস্থলীতে কোনো কার্বোহাইড্রেটের কোনো ডাইজেশন কিন্তু হয় না। নেক্সট কি হচ্ছে? ক্ষুদ্রান্তে কি হচ্ছে? প্যাঙ্ক্রিয়াস থেকে আসছে প্যাঙ্ক্রিয়াটিক জুস বা অগ্নাশয় রস, যার মধ্যে অ্যামাইলেজ বা অ্যামাইলোপসিন থাকছে, যেটা অগ্নাশয় রসের মধ্যে। অর্থাৎ এখানে যে স্টার্চের ডাইজেশনটা হয় সেটা 30% কিসের? না এটাকে বলা হচ্ছে সিদ্ধ শ্বেতসার। এটাকে কি বলা হয়? সিদ্ধ শ্বেতসার। যে খাবারটা খায় তার মধ্যে কি থাকে? না সিদ্ধ শ্বেতসার। ঠিক আছে, ম্যাক্সিমামটা এখানে হয়ে যাচ্ছে। লাস্ট যে 30% মতন যে পার্টটুকু থাকে সেটা এসে অগ্নাশয় রসের মধ্যে সেই শ্বেতসারটাকে ভেঙে আবার মল্টোজ বানায়। আন্তরিক গ্রন্থি থেকে যে আন্তরিক রস আসছে সেটা সুক্রোজকে ভাঙছে কে? সুক্রোজকে ভাঙছে সুক্রেজ। আন্তরিক রসের মধ্যে কে আছে? আন্তরিক রসের মধ্যে আছে, আমি এখানে লিখে দিচ্ছি, সুক্রেজ। সুক্রেজ কাকে ভাঙছে? না সুক্রোজকে ভাঙছে, নিয়ে কি বানাচ্ছে? ফ্রুক্টোজ আর গ্লুকোজ বানাচ্ছে। ঠিক আছে, মল্টেজ আসছে, মল্টোজকে ভাঙছে, গ্লুকোজ প্লাস গ্লুকোজ বানাচ্ছে। অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি মল্টোজ কি দিয়ে তৈরি হয়। ল্যাকটেজ আসছে, সেই ল্যাকটেজটা এসে কাকে ভাঙছে? ল্যাকটোজকে ভাঙছে, গ্লুকোজ আর গ্যালাক্টোজ তৈরি করছে। তো আলটিমেটলি কি তৈরি হলো? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, একটা ফাইনাল প্রোডাক্ট। পরিপাকের পর সমস্ত জটিল শর্করা ভেঙে সরল শর্করা অর্থাৎ গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজে পরিণত হয়ে যায়। এটা গেল বেসিক ডাইজেশনের আইডিয়া। নেক্সট আমি চলে আসি কার্বোহাইড্রেট রিলেটেড ইম্পর্টেন্ট টার্মস। সিম্পল কার্বোহাইড্রেট সহজ শর্করা কি? এটা মানে দ্রুত হজম হওয়া শর্করা, খুব দ্রুত এনার্জি দেয়, মানে কম টাইমের মধ্যে অনেকটা এনার্জি দিয়ে দিচ্ছে, কিন্তু দ্রুত কমেও যায়, মানে এক টাইমে অনেকটা
স্পাইক হলো কার্বোহাইড্রেটে, তারপরে ফট করে এটা নেমে যাচ্ছে। উদাহরণ যেমন চিনি, দেখবে অনেক সময় কি হয়, কারুর যদি ডায়াবেটিস হয় এবং তার যদি ইনসুলিন মানে যদি হাইপোগ্লাইসেমিক শক হয়ে যায়, মানে হঠাৎ করে রক্তে গ্লুকোজের মাত্রা প্রচুর কমে গেছে, ডাক্তার সব সময় ডায়াবেটিক পেশেন্টদের বলে যে ব্যাগের মধ্যে একটা হলেও টফি চকলেটস কিছু রাখতে। কেন বলো তো? কারণ ডায়াবেটিক পেশেন্টদের হঠাৎ যদি সুগার কমে যায় হঠাৎ করে, তখন তাদের সেই মুহূর্তে কোমায় চলে যেতে পারে হাইপোগ্লাইসেমিক শকে। সেটা যাতে না যায়, তাদের যাতে সুগার স্পাইকটা আবার ঠিকঠাক হয়ে যায়, তাই জন্য তাদেরকে এরকম চকলেটস বা মিষ্টি কিছু রাখতে বলে, ঠিক আছে? কারণ সেটা ইমিডিয়েট কাজ করছে, সহজ শর্করা, মিষ্টি, চকলেট, সফট ড্রিঙ্কস, সাদা পাউরুটি এর মধ্যে থাকছে, ফলের মধ্যেও থাকছে। কমপ্লেক্স কার্বোহাইড্রেট মানে বড় শর্করা অণু, যেগুলো ধীরে ধীরে হজম হয়, ধীরে ধীরে এনার্জি দেয়, কিন্তু বেশি সময় ধরে থাকে। যেমন আমাদের ব্রাউন রাইস, দেখবে অনেকে যারা ডায়েট করে তারা রাইসের জায়গায় ব্রাউন রাইস খায়, ওটস খায়, আটার রুটি খায়, ময়দা কম খায়, কারণ ময়দার মধ্যে প্রচুর পরিমাণে এরকম স্টার্চ থাকে, ঠিক আছে? ডাল, ফাইবার, এমন শর্করা যা শরীর হজম করতে পারে না, হজমে সাহায্য করে, পেটকে ভরা রাখে, পেটের স্বাস্থ্যের জন্য ভালো। শাকসবজি, ফল, গোটা শস্য, হোল গ্রেনসে থাকছে। নেক্সট হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স। কাকে বলছে? গ্লাইসেমিক ইন্ডেক্স হলো একটি মাপ যা বলে কোনো খাবারে কত দ্রুত রক্তে শর্করা বা ব্লাড সুগারকে বাড়ায়, সেটাকে বলা হয় গ্লাইসেমিক ইন্ডেক্স। কোন সুগার মানে কোন সুগারটা আমাদের ব্লাডের মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে। যেমন লো জিআই মানে ধীরে শর্করা বাড়ায়, মিডিয়াম জিআই যেটা ধীরে শর্করা বাড়ায় সেটা ভালো, মিডিয়াম জিআই মানে মাঝারি, হাই জিআই খুব দ্রুত শর্করা বাড়ায়, এগুলোর জন্য সতর্ক থাকতে হবে। লো জিআই এর আন্ডারে ওটস আছে, ডাল আছে, আপেল আছে, শাকসবজি। মিডিয়ামের মধ্যে বাদামি চাল, মিষ্টি আলু আছে। হাই এর মধ্যে সাদা ভাত, সাদা পাউরুটি, চিনি মিষ্টি, মানে যেগুলো আমরা খেতে ভালোবাসি সেগুলোই, ঠিক আছে? এই হলো ব্যাপার। নেক্সট যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ফ্যাট। ফ্যাটের ব্যাপারে যদি আমি বলি, ফ্যাটের ক্ষেত্রে বলছি, ফ্যাট হচ্ছে কি হয় না, প্রথমে এর ইম্পর্টেন্ট টার্ম বলে দিই। তো ফ্যাটের যে ডায়াগ্রাম স্ট্রাকচার, ফ্যাটের স্ট্রাকচারটাও বলে দিই, ফ্যাটের স্ট্রাকচার কিভাবে তৈরি হচ্ছে। আমি এটা পেজ একটা এক্সট্রা নিয়ে নিই। ইয়েস, তো ফ্যাট, বা আমি এটাকে যদি আমি লিপিড দিয়েই বলি, লিপিডের মধ্যে থাকে সিম্পল লিপিড, কম্পাউন্ড লিপিড, ডেরাইভড লিপিড। সিম্পল লিপিড, কম্পাউন্ড লিপিড, ডেরাইভড লিপিড। তো সিম্পল লিপিড যারা হবে সেটার মধ্যে কি কি থাকবে? এর মধ্যে থাকবে ফ্যাটি অ্যাসিড, তার সাথে থাকবে গ্লিসারল, মানে এর আন্ডারে এটাকে আমরা কি বলবো? ট্যাগ, ট্রাই অ্যাসাইড গ্লিসারাইড। আর একটাও থাকতে পারে ভ্যাক্সকেও আমরা সিম্পল লিপিডের আন্ডারেই রাখি। কম্পাউন্ড লিপিডের মধ্যে কি থাকবে? লিপিড থাকবে, তার সাথে নন লিপিড পার্ট থাকবে। যেমন এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি গ্লাইকোলিপিড, লাইপোপ্রোটিন, এগুলো রয়েছে। নেক্সট ডেরাইভ লিপিড, যার মধ্যে আন্ডারে পড়ে কি? কোলেস্টেরল, স্টেরয়েড হরমোনস এর আন্ডারে পড়ছে। এবার সিম্পল লিপিড মানে সেটা তৈরি হয় কি কি দিয়ে? ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল দিয়ে। তো আমি ডায়াগ্রামটা যদি করে দিই এখানে, ধরো এটা হলো একটা ফ্যাটি অ্যাসিড, এটা হলো এটা হলো গ্লিসারল, এটা হলো একটা ফ্যাটি অ্যাসিড, এটা হলো সেকেন্ড ফ্যাটি অ্যাসিড, তিনটে ফ্যাটি অ্যাসিড যদি এভাবে এসে জুড়ে যায় তখন সেটাকে আমরা বলবো ট্যাগ, ট্রাই অ্যাসাইল গ্লিসারাইড, ঠিক আছে? এখানে আর একটা লিপিডও হতে পারে, হচ্ছে ফসফোলিপিড। এই কথাগুলো সব তোমরা বায়োমলিকিউলসে পড়ো। ফসফোলিপিডের আন্ডারে একটা ভালো এক্সাম্পল দিয়ে দিই, সেটা হচ্ছে লেসিথিন। ফসফোলিপিডের আন্ডারে থাকে হচ্ছে কে? লেসিথিন, ঠিক আছে? এই হলো ব্যাপার। নেক্সট চলে আসছে কি আমরা ইম্পর্টেন্ট টার্মস অ্যাবাউট লিপিড। তো প্রথমে আমরা পড়বো কি? স্যাচুরেটেড ফ্যাট, সম্পৃক্ত চর্বি। এটি সলিড অ্যাট রুম টেম্পারেচার, শরীরে প্রভাব, রেস, কোলেস্ট্রল। তো স্যাচুরেটেড ফ্যাট যেটা হয় সেটা কি হয়? আমাদের যে হার্টের মধ্যে যে ব্লাড ভেসেলটা হার্টের মাসেলেই ব্লাড পৌঁছে দেয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে আমাদের করোনারি আর্টারি। সেই করোনারি আর্টারিতে গিয়ে যে ফ্যাটগুলো থাকে তারা জমে যায়। কারা জমে যায়? C2F2 জমে যায়। C2F2টা কি? ক্যালসিয়াম, কোলেস্ট্রল, ফ্যাট
আর ফাইব্রাস টিস্যু। এই চারটে জিনিস যদি জমে যায় তাহলে আমাদের এই যে করোনারি আর্টারির যে দেয়ালটা সেখানে এগুলো জমে গিয়ে রাস্তা ব্লক করে দেয়, যার ফলে ব্লাড প্রেশার বেড়ে যায়, তার ফলে হার্ট অ্যাটাকের চান্সেস থাকে। এগুলো কোথায় পাওয়া যায় স্যাচুরেটেড ফ্যাট? মাখন, ঘি, চর্বিযুক্ত মাংস এগুলোর মধ্যে থাকে। নেক্সট চলে আসছে কি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এটা লিকুইড হয় অ্যাট রুম টেম্পারেচার। শরীরের প্রভাব কি? গুড ফর হার্ট। এটা গুড ফ্যাট বলা হয় এটাকে। কেন? এটা কি আনস্যাচুরেটেড। কি করে বলা হয়? মুফা পুফা। তো স্যাচুরেটেড মানে এর মধ্যে থাকে হচ্ছে সিঙ্গেল বন্ড। স্যাচুরেটেড, এস ফর স্যাচুরেটেড, এর ফর সিঙ্গেল বন্ড থাকে কার্বন কার্বন ফ্যাটি অ্যাসিডগুলোর মধ্যে। কিন্তু যখন আমরা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলবো তার মধ্যে থাকবে কি আনস্যাচুরেশন, অর্থাৎ ডাবল বন্ড। কি থাকবে? ডাবল বন্ড থাকবে। যদি একটা ডাবল বন্ড থাকে তাকে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলা হয়, যদি মোর দ্যান ওয়ান থাকে তখন পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলা হয়। তাহলে ওয়ান ডাবল বন্ড দ্যাট ইজ মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এটা ব্লাড কোলেস্ট্রলকে কমিয়ে দেয়, হার্টকে হেলদি রাখে। ঠিক আছে, যেমন দেখবে এখন অনেকে অলিভ অয়েল দিয়ে রান্না করে, বাদাম তেল আছে, ঠিক আছে, এগুলো অ্যাভোকাডো আছে, এগুলো হচ্ছে সব মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড মানে কি? এর মধ্যে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড থাকে। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কোনগুলো? সেই অ্যাসিডগুলো যেগুলো আমরা তৈরি করতে পারছি না। কারা হয় এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড? নামগুলো বলে দিচ্ছি, লিনোলেনিক আর লিনোলেইক অ্যাসিড। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি লিনোলেইক, লিনোলেনিক ফ্যাটি অ্যাসিড। কেমন? গুড ফর ব্রেন অ্যান্ড হার্ট। এর মধ্যে কি আছে? মাছ আছে, সূর্যমুখীর তেল আছে, তিলের তেল আছে, আখরোট আছে, এগুলো হচ্ছে এর আন্ডারে পড়ছে। নেক্সট আছে হচ্ছে ট্রান্স ফ্যাট। ট্রান্স ফ্যাট কাকে বলে? এখানে কি আছে? প্রসেসেস অয়েল মেড টু লাস্ট লঙ্গার। এরা কি করে না, এরা আলটিমেটলি শরীরে কি প্রভাব হয়? এটা না ব্যাড কোলেস্ট্রল, এলডিএল যদি বেড়ে যায় তখন এটা খুব খারাপ হয়। গুড কোলেস্ট্রল কাকে বলে? এইচডিএল। অ্যাকচুয়ালি কোলেস্ট্রল দু ধরনের হয়, এলডিএল আর এইচডিএল। এলডিএল মানে লো ডেন্সিটি লিপোপ্রোটিন, এইচডিএল মানে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। যে কোলেস্ট্রলগুলোর ডেন্সিটি খুব লো হয় তারা খারাপ হয়, তারাই এসে আমাদের রক্তবাহে জমে যায়। তো লো ডেন্সিটি লিপোপ্রোটিন মানে হচ্ছে খারাপ। ইনক্রিজেস হার্ট ডিজিজ, হার্ট ড্রাস্টিক্যালি, এগুলোকে ওয়ার্স ফ্যাট বলা হয়। এই ট্রান্স ফ্যাটগুলো কোথায় থাকে জানো? যেগুলো আমাদের ফেভারিট খাবার, যেমন বার্গার, যেমন ফ্রাইড চিকেন, যেমন কেক, বিস্কিট, পেস্ট্রি, চিপস, স্ন্যাক্স, যেগুলো খেতে ভালো লাগে, দুঃখের বিষয় তার মধ্যে এগুলো বেশি পরিমাণে থাকে। এবার আমি ছোট্ট করে তোমাদের বলে দিই যে আমাদের প্রোটিনের আর ফ্যাটের ডাইজেশনটা কি করে হচ্ছে না, প্রোটিন পরিপাকের মুখবিবরে হয় না, এটা বলে দিই। যেমন কার্বোহাইড্রেট বললাম, প্রোটিনটাও বলে দিই। প্রোটিনের পরিপাক কিন্তু আমাদের মুখগহ্বরে হচ্ছে না, এটা মাথায় রেখো প্রথমে, মুখগহ্বরে কিন্তু হয় না, এটি পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে সম্পন্ন হয়। তাহলে পাকস্থলীতে ইন দ্য স্টমাক, পাকরসের মাধ্যমে প্রোটিন পরিপাক, এখানে কি হচ্ছে? প্রোটিনের পরিপাকটা শুরু হচ্ছে, মুখবিবরে হচ্ছে না। এখানে কি থাকছে? পেপসিন থাকছে। চলো এখানে মার্ক করে দিই। এখানে কি থাকছে? পেপসিন থাকছে পাকস্থলীতে, উৎসেচক, যা প্রোটিনকে ভেঙে পেপটনে পরিণত করে। এখানে কে থাকে না, এখানে আমাদের কেন এটা কাজে লাগে? বিকজ এখানে থাকে হচ্ছে HCl। HCl কি করে না, পেপসিনোজেন থেকে, তোমরা নিশ্চয়ই এটা জানো, ইনঅ্যাক্টিভ এনজাইম পেপসিনোজেন থেকে পেপসিন বানায়। ঠিক আছে, নেক্সট, তাছাড়া রেনিন নামক উৎসেচক দুগ্ধ প্রোটিনের ওপর কাজ করে, তাকে প্যারাকিসিন বলা হয়। পাকস্থলীতে প্রোটিন কেবল অর্ধপ্রাচিত অবস্থাতেই থাকে। ক্ষুদ্রান্তে স্মল ইন্টেস্টাইনে ফার্স্ট হচ্ছে অগ্নাশয়ের রস থেকে আসছে ট্রিপসিন, যা প্রোটিনকে ভেঙে পেপটাইড তৈরি করে। ট্রিপসিনটা কি করছে হলো কার্বক্সি পেপটাইডেস। এই কার্বক্সি পেপটাইডেসকে কে মানে এখানে কি থাকে? এন্টেরোকাইনেস বলে একটা এনজাইম থাকে। যখন আমি ডাইজেস্টিভ সিস্টেম পড়বে তখন পড়ে নেবে, আমি ব্রিফলি বলে দিই। এন্টেরোকাইনেস যেটা আসে আমাদের স্মল ইন্টেস্টাইন থেকে, সেটা গিয়ে কি করে? অ্যাক্টিভ করে কাকে? ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন বানায়। সেই ট্রিপসিন কাকে অ্যাক্টিভ করে? কার্বক্সি পেপটাইডেস থেকে, পেপটাইডেস যেটা আছে সেটা প্রো কার্বক্সি পেপটাইডেস হিসেবে থাকে। এবার একটা ছোট্ট কথা বলি, আমাদের দেখে যত প্রোটিন জাতীয় এনজাইমরা রয়েছে তারা সবাই ইনঅ্যাক্টিভ থাকে। কেন ইনঅ্যাক্টিভ থাকে? কারণ আমাদের প্রোটিন ভঙ্গকারী উৎসেচকগুলো যদি সবসময় অ্যাক্টিভ থাকতো, আমাদের বডি নর্মাল প্রোটিনটাকেই তারা ডাইজেস্ট করে দিত। তাই জন্য যাতে না হয়, প্রোটিন খাবার যখন আমরা খাই তখনই কিন্তু প্রোটিন ভাঙার উৎসেচকগুলো অ্যাক্টিভ হয়। যেমন HCl গিয়ে অ্যাক্টিভ করলো পেপসিনোজেনকে, এদেরকে জাইমোজেন বলা হয়। পেপসিনোজেন থেকে পেপসিন হলো, তারপর পেপসিন কাজ করলো। সেরকমভাবে সেই খাবারটা যখন পাচিত হওয়ার পরে, যখন সেটা আমাদের স্মল ইন্টেস্টাইনের কাছে যাচ্ছে, সেখানে এন্টেরোকাইনেজ এসে ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন বানাচ্ছে। ট্রিপসিন কি করে? প্রো কার্বক্সি পেপটাইডেস থেকে কার্বক্সি পেপটাইডেস বানায়, নিয়ে এই অ্যাক্টিভ এনজাইমগুলো কি তারপরে তার প্রপার ডাইজেশনটা করছে। ক্ষুদ্রান্ত থেকে আসছে ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, ইরেপসিন, এগুলো আসছে। এগুলো এসে কি করছে না, পেপটন পেপটাইডকে ভেঙে আলটিমেটলি অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে। চূড়ান্ত ফল কি? প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি হলো, প্রোটিন পরিপাকে সম্পূর্ণভাবে সরল উপাদান অ্যামাইনো অ্যাসিডে পরিণত হলো।
ওকে ডান। নেক্সট চলে আসি ফ্যাটের ক্ষেত্রে ফ্যাট পরিপাক মূলত কোথায় হচ্ছে? ফ্যাটের পরিপাক মূলত হচ্ছে পাকস্থলীতে এবং ক্ষুদ্রান্তের মধ্যে ঘটছে। তো ফ্যাটের পরিপাক কোথায় কোথায় হয় না পাকস্থলীতে গ্যাস্ট্রিক লাইপেজ আসছে, গ্যাস্ট্রিক লাইপেজ এসে ভাঙছে, উচ্চচকে ফ্যাট ও স্নেহ পদার্থের উপর কাজ করে সামান্য ভাঙছে। ফ্যাটের ক্ষেত্রে কি হয়, এর ইমালসিফিকেশনের দরকার পড়ে। ইমালসিফিকেশন মানে অবদ্রবে পরিণত করা। ফ্যাট যখন আমরা খাচ্ছি সেগুলো বড় বড় ড্রপলেটস থাকছে, সেগুলোকে ছোট ছোট ড্রপলেটে ভাঙার কাজ কি? এই কাজটা কি করে? আমাদের পিত্ত লবণ যেটা আমাদের যকৃতে তৈরি হয় এবং সেটা আলটিমেটলি গিয়ে পিত্তরস হিসেবে স্টোর হয় কোথায় আমাদের? না আমাদের মানে পিত্তথলিতে স্টোর হয়। সেই পিত্তথলি থেকে বাইল জুস বা পিত্তরস যখন বেরোচ্ছে সেটা কি করছে? এর মধ্যে কোনো উৎসেচক কিন্তু থাকে না আমাদের পিত্তরসে, সেটা গল ব্লাডারের মধ্যে গিয়ে স্টোর হয়, সেখান থেকে সিক্রিট হয়। ফ্যাটের যে বড় বড় মলিকিউল সেগুলোকে ছোট ছোট মলিকিউলে ভেঙে দেয়, এটাকে বলা হয় ফ্যাটকে অবদ্রবে পরিণত করা বা ইমালসিফিকেশন করে দেওয়া। নিয়ে তার উপরে এসে লাইপেজ কাজ করে এবং সেখানে সম্পূর্ণ ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারলে পরিণত করছে। তাহলে ফ্যাটের পরিপাকের চূড়ান্ত ফল হলো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, যেটা কি হয়? রূপান্তরিত হয়ে যায়। তাহলে এই গেল বেসিক ডাইজেশন। আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্টের গল্প এতক্ষণ আমরা পড়ছিলাম। এবার আমরা চলে আসবো কিসে? ভিটামিনে। তো ভিটামিনের ক্ষেত্রে ভিটামিন কি এবং এর গুরুত্ব কি? খাদ্যের সূক্ষ্ম জৈব উপাদান, স্বাভাবিক বৃদ্ধি, মানসিক এবং শারীরিক বিকাশ, বল বজায় রাখা এবং রোগ প্রতিরোধক ক্ষমতা তোলার জন্য অত্যন্ত প্রয়োজন। দেখে জৈব অনুঘটক বা অর্গ্যানিক ক্যাটালিস্ট হিসেবে এর শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ রয়েছে। এর কোনো ক্যালোরি উৎপন্ন হয় না, কিন্তু এটা নানা ধরনের সুনির্দিষ্ট অভাবজনিত রোগ হয় এটা যদি না থাকে। ভিটামিন শব্দটি প্রথম ব্যবহার করেন ক্যাসিমির, ফ্র্যাঙ্ক এবং হপকিন্স নামক নামকরণ করেন। ঠিক আছে, ভিটামিনের প্রকারভেদ দুভাগে ভাগ করতে পারি, ফ্যাট সলিউবল ভিটামিন, ওয়াটার সলিউবল ভিটামিন। ফ্যাট সলিউবল কি? অ্যাডেক, ADEK, অ্যাডেক, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। আর ফ্যাট সলিউবল হয়ে গেল। ওয়াটার সলিউবলের আন্ডারে আছে ভিটামিন বি কমপ্লেক্স, সি অ্যান্ড পি। তাহলে চট জলদি দেখে নিই ভিটামিনগুলোর ব্যাপারে। তাহলে প্রথমে ছোট ছোট করে বলে দিই। তো ফার্স্ট আছে কি? ফ্যাট সলিউবল ভিটামিন বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। তার আছে হচ্ছে ভিটামিন এ, যেটার রাসায়নিক নাম হচ্ছে কি? না রেটিনল। এর নাম কি? রেটিনল। কিসে থাকে? ডিমের কুসুম, মিল্ক, ফিশ অয়েল, শার্ক অয়েল, ক্যারেটস, কারণ ক্যারোটিন থেকে নামটা এসছে, রাইপ ম্যাঙ্গো, স্পিনাচ, টমেটোস। এর যদি অভাব হয়ে যায় তাহলে নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা, জেরপ্থ্যালমিয়া, বিট স্পটস এই রোগগুলো দেখতে পাই। জেরপ্থ্যালমিয়া আমরা কিন্তু দেখতে পাই। এটা হচ্ছে সব রিলেটেড টু ভিটামিন এ। একদম ছোট্ট ছোট্ট যেটুকু ডেটা দরকার দিয়েছি। ভিটামিন ডি রাসায়নিক নাম ক্যালসিফেরল, সূর্যের আলোতে থাকছে। এছাড়া কড লিভার অয়েল, হ্যালিবার্ট কড লিভার অয়েল, মিল্ক যেটা থাকছে, এগিয়কে থাকছে, বাটারে থাকছে, এটা বোন, সেটা যদি কমে যায় তাহলে রিকেটস হবে। বড়দের ক্ষেত্রে বা বয়স্কদের ক্ষেত্রে কি হয়ে যেতে পারে? অস্টিওম্যালেশিয়া হয়ে যেতে পারে। ছোটদের ক্ষেত্রে রিকেটস, বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালেশিয়া। নেক্সট চলে আসছি কিসে আমরা? ভিটামিন ই, নাম হচ্ছে টোকোফেরল। কোথায় রয়েছে? ভেজিটেটিভ অয়েল, আমাদের বিট গ্রাম অয়েলস, এগিয়ক্স, মিট, মিল্ক, সয়াবিনসে থাকছে। এটা যদি কমে যায়, ভিটামিন ই কমে গেলে ফার্টিলিটি কমে যায়, অর্থাৎ বন্ধাত্ব চলে আসে, ফিটাল ডেথ হয়ে যেতে থাকে, মাসেলও উইক হয়ে যায়। নেক্সট চলে আসছি আমরা ভিটামিন কে। এর রাসায়নিক নাম হলো ফাইলোকুইনন। এটা সি ফিশ, এগস, মিল্ক, মিট, স্পিনাচ, ক্যাবেজ এগুলো থাকছে। অভাবজনিত রোগ কি? ডিলেড ব্লাড ক্লটিং, কারণ ভিটামিন কে ব্লাড ক্লটিংয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। এক্সেসিভ ব্লিডিং হয়ে যেতে পারে, হ্যামারেজও হয়ে যেতে পারে। নেক্সট চলে আসছি পরের টপিকে, দ্যাট ইজ ওয়াটার সলিউবল ভিটামিনস। ওয়াটার সলিউবল ভিটামিনসের আন্ডারে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, যেমন B1 থিয়ামিন। এটা কার কার আন্ডারে রয়েছে? এটা যদি অ্যাবসেন্ট হয়ে যায় তাহলে বেরি রোগ হয়ে যেতে পারে। আমি জাস্ট রোগগুলো বলে দিচ্ছি। ভিটামিন B12 রাইবোফ্ল্যাভিন, এটা যদি কমে যায়, এটা কমে গেলে কি হতে পারে? না সোলেন টাং হয়ে যেতে পারে। ঠিক আছে, নেক্সট চলে আসছে কি? সোলেন টাং, হেয়ার ফল হতে পারে, আই উইথ ক্যাটারাক্টস হয়ে যেতে পারে। নেক্সট চলে আসছে ভিটামিন B3। তারপরে চলে আসছে কি? ভিটামিন B3 নিয়াসিন, ভিটামিন B5 প্যান্টোথেনিক অ্যাসিড, এটার জন্য কি হতে পারে? স্কিন ডিজিজ হতে পারে, পেলেগ্রা হয়ে যেতে পারে। ফলিক অ্যাসিড আছে, ফলিক অ্যাসিড যদি কমে যায় তাহলে রেড ব্লাড সেলস কমে যাবে, তাহলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়ে যেতে পারে। ভিটামিন B6 পিরিডক্সিন, এটা যদি কমে যায় তাহলেও এখানে অ্যানিমিয়া হয়ে যেতে পারে। নেক্সট আছে ভিটামিন B12 বা সোয়ানোকোবালামিন, এটা যদি কমে যায় তাহলে পার্নিশিয়াস অ্যানিমিয়া হয়ে যেতে পারে। ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটার সাথে রিলেটেড। দেখো এখানে অ্যানিমিয়া কার সাথে হচ্ছে? ভিটামিন B6 এর জন্য হচ্ছে, B12 এর জন্য পার্নিশিয়াস অ্যানিমিয়া, ফলিক অ্যাসিডের জন্য কিন্তু অ্যানিমিয়া হয়ে যেতে পারে। নেক্সট চলে আছে ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড, আমরা জানি টক জাতীয় ফলের মধ্যে থাকছে, সিট্রাস ফ্রুটের মধ্যে এটা কিন্তু থাকছে। ঠিক আছে, ভিটামিন সি সবচেয়ে বড় প্রাকৃতিক উৎস হচ্ছে আমলা। ঠিক আছে, কমলা লেবুর চেয়ে 20 গুণ বেশি থাকে। গুয়াভা, লেমন, যত টক জাতীয় ফল তার মধ্যে কিন্তু থাকবে। যদি ভিটামিন সি যদি অভাব হয়ে যায় তাহলে স্কারভি হয়ে যাবে। স্কারভি হয়ে গেলে কি হবে? দেখো এই যে ম্যালফর্ম স্কেলিটন, দাঁতের এই যে স্ট্রাকচারটা এটা নষ্ট হয়ে যাচ্ছে, তার ফলে স্কারভি এখান থেকে কি হচ্ছে? না ব্লিডিং গামস হচ্ছে।
ঠিক আছে, নেক্সট কি বলছি এখানে, অলরেডি আমি তোমাদের হরমোন মানে মেন কথাগুলো বলে দিলাম। এবার আমি চলে আসছি কিসে না, মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্ট মানে যেগুলো আমাদের কম পরিমাণে লাগে, গাদা পরিমাণে লাগে না। তো মাইক্রোনিউট্রিয়েন্টের আন্ডারে অলরেডি আমি তোমাদের ভিটামিনগুলোর ব্যাপারে বলে দিয়েছি, ভিটামিন এ ডি ই কেও বলে দিয়েছি, ভিটামিন সি, বি12, নিয়াসিন, ভিটামিন বি1 সবকটার ব্যাপারেই আমি তোমাদের বলে দিয়েছি। এখন যার ব্যাপারে কথা বলবো দ্যাট ইজ মিনারেলস বা খনিজ উপাদান। মিনারেলস বা খনিজ উপাদানের মধ্যে কিছু মিনারেলস আছে, প্রথমে আমি বলবো, তারপর আমি ট্রেস এলিমেন্টসের কথা বলবো। তো প্রথমে আছে কি ক্যালসিয়াম, আয়রন, সোডিয়াম, ফসফরাস। জাস্ট ছোট্ট করে বলবো কোনটা কি কাজে লাগে। তো ক্যালসিয়াম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বোন, সেটা আমরা খুব ভালো করে জানি, যে আমাদের হাড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই শরীরের প্রধান খনিজ উপাদান মানবদেহের মোট ওজনে 1.5 থেকে 2% রয়েছে, 99%ই থাকে আমাদের হাড়ে। হাড় ও দাঁতের গঠন, সেটাতে থাকছে আমাদের রক্ত জমাট বাঁধাতে সাহায্য করছে, পেশি সংকোচনে সাহায্য করছে। হিউম্যান ফিজিওলজি চ্যাপ্টার মনে করো, নার্ভ ইম্পালস ট্রান্সমিশন, সেখানে ক্যালসিয়াম লাগছে, পেশির সংকোচন, সেখানে ক্যালসিয়াম লাগছে, ব্লাড ক্লটিং, সেখানে ক্যালসিয়াম আর ভিটামিন কে লাগে। তাহলে প্রত্যেকটা জায়গাতে কিন্তু ক্যালসিয়াম রয়েছে। দুধ হচ্ছে ক্যালসিয়ামের সবচেয়ে ভালো এবং সহজে শোষণযোগ্য উৎস। এছাড়া কাঁটা সহ ছোট মাছ, সবুজ শাকসবজি, রাগি এর মধ্যে আমরা পেতে পারি। অভাব কি হবে, ভিটামিন ডি এর অভাবে, ক্যালসিয়ামের ঘাটতিতে, এটাতেও কিন্তু রিকেটস হয়ে যেতে পারে, অস্টিওম্যালিশিয়া হয়ে যেতে পারে। সব নোটস দেওয়া আছে। আয়রন আমাদের মানবদেহে 3 to 4 গ্রাম আয়রন থাকে, 75% রক্তে উপস্থিত থাকছে। এটা কিসে হেল্প করছে, হিমোগ্লোবিন তৈরি করতে হেল্প করছে। তাহলে আয়রনের ডেফিসিয়েন্সি হলে কি হবে, অবশ্যই অ্যানিমিয়া হয়ে যাবে। একদম রিলেটেড টপিক। কোথায় আমরা পাবো, দানা শস্য, ডাল, সবুজ পাতাযুক্ত শাকসবজি, জ্যাগরি, ঠিক আছে, লিভার, এর মধ্যে আমরা পেয়ে যাবো। নেক্সট টপিক কোথায় চলে আসছি আমরা, সোডিয়াম পটাশিয়াম। সোডিয়াম আর পটাশিয়াম ভীষণ গুরুত্বপূর্ণ কিসের জন্য, আমাদের নার্ভ ইম্পালস ট্রান্সমিশনের জন্য। সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্স মেনটেন করতে হবে। তো শরীরে সব ধরনের তরল থাকে এবং খাদ্যের মাধ্যমে রান্নার লবণ হিসেবে গ্রহণ করা হয়। এছাড়া এটা কি, সোডিয়াম ঘাম ও মূত্রের মাধ্যমে শরীর থেকে সোডিয়াম বেরিয়ে যায়। শরীরে সোডিয়াম ক্লোরাইডের ঘাটতি হলে পেশিতে মারাত্মক খিঁচুনি হয়। আমরা যখন দেখবে কম জল খাই, সেদিন কিন্তু আমাদের খুব মাসেল ক্র্যাম্পস হয়। কেন, বিকজ সোডিয়াম সেই মাসেলের স্ট্রেংথের জন্য দরকার, ঘাটতি হলে পেশির খিঁচুনি হবে। নেক্সট কি, আমাদের ডেইলি 10 to 30 গ্রাম মতো লবণের প্রয়োজন হয়। পটাশিয়াম কোষের ভিতরে তরলে থাকে, এর প্রায় সব ধরনের খাবারই এটি পাওয়া যায়। এর অভাবজনিত রোগ খুব বেশি স্ট্রং না, কিন্তু এটা নার্ভ ইম্পালস ট্রান্সমিশনে হেল্প করে। নেক্সট হচ্ছে ফসফরাস। ক্যালসিয়ামের মতো এটি হাড় ও দাঁতের গঠন বিপাক প্রক্রিয়ার জন্য অপরিহার্য, প্রায় সব খাবারেই পাওয়া যায়। দৈনিক 1 to 2 গ্রাম ফসফরাস প্রয়োজন। এটা ওই ক্যালসিয়ামের মতনই, ক্যালসিয়াম ফসফেট আমাদের বোনকে স্ট্রং করতে হেল্প করছে। ঠিক আছে, হলো এই ব্যাপার। নেক্সট আমাদের কি বলেছে, ট্রেস এলিমেন্টসের আন্ডারে কাদের আমরা পাবো। ট্রেস এলিমেন্টসের আন্ডারে প্রথমেই আছে হচ্ছে কি, যেসব খনিজ উপাদান মানবদেহে অতি সামান্য বা মাইক্রো পরিমাণ বা মাইক্রো কোয়ান্টিটিসের দরকার, তাকে ট্রেস এলিমেন্ট বলে। যেমন আয়োডিন, ফ্লুরিন, কপার, কোবাল্ট, জিঙ্ক। ঠিক আছে, তো সবার আগে চলে আসি আয়োডিন। আয়োডিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরক্সিন হরমোনটাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য আয়োডিন কিন্তু দরকার। আয়োডিন যদি না থাকে তাহলে কি হয়ে যাবে, আয়োডিনের ডেফিসিয়েন্সি হলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের রোগ হতে পারে। যেমন যদি বলা হয়, যেমন থাইরয়েড গ্রন্থির হরমোন তৈরিতে অত্যাবশ্যক, এটা যদি না থাকে তাহলে গোয়েটার হয়ে যাওয়ার চান্সেস কিন্তু থাকে। সেটা কোথায় পাওয়া যাচ্ছে, সামুদ্রিক মাছ, কড লিভার অয়েল, সামুদ্রিক লবণ, অভাবে গলগণ্ড বা গয়টার রোগ হতে পারে। এর জন্য কি করতে হবে, ক্যা আপকে টুথপেস্ট মে নমক হে, না ক্যা আপকে টুথপেস্ট মে আয়োডাইজ নমক হে, এটা জিজ্ঞেস করতে হবে। তো আয়োডিন আমরা সেই সল্টের থেকে পেয়ে যেতে পারি। ফ্লুরিন, এটা দাঁতের ক্ষয়, দেখবে অনেক টুথপেস্ট যেগুলো আমরা ইউজ করি তার মধ্যেও কিন্তু ফ্লুরিন থাকে, ফ্লুরাইড থাকে, ঠিক আছে, দাঁতের জন্য। তো এটা আমাদের আদর্শ মাত্রা বলে দিয়েছে কতটা থাকে, হাড়ের ফ্লুরোসিস মেরুদণ্ড, হাড় শক্ত হয়ে যায়। নেক্সট বলছে জিঙ্ক। জিঙ্ক হচ্ছে শরীরে ক্ষত বা ঘা দ্রুত শুকাতে সাহায্য করে। কপার কি, কিছু উৎসেচক এবং রক্তকণিকা তৈরিতে ভূমিকা রাখছে। কোবাল্ট কি, ভিটামিন বি12 এর অণুর একটি অপরিহার্য অংশ হলো কোবাল্ট। তাহলে এটা হলো এর কাজ। তাহলে এখানে মিনারেলসের ব্যাপারে তোমাদের আমি ইংলিশে ছোট ছোট করে ডেটা দিয়ে দিয়েছি। মিনারেলস কোনগুলো লাগে, ফ্রম আর্থ, সয়েল অ্যান্ড ওয়াটার, প্লান্টস, 24 এসেনশিয়াল এলিমেন্টস রয়েছে। স্ট্রাকচারাল পাওয়ার হাউস হিসেবে এখানে ক্যালসিয়ামকে বলেছে, সেটার সোর্স কোথায় কোথায় আছে। ব্লাড অ্যান্ড ভাইটালিটির ক্ষেত্রে আয়রন খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। ফ্লুইড অ্যান্ড হার্টের কাজ রেগুলেশনের জন্য সোডিয়াম, পটাশিয়াম খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। গ্ল্যান্ডিউলার অ্যান্ড ডেন্টাল হেলথ রাখার জন্য আয়োডিন অ্যান্ড ফ্লুরাইড হেল্প করে। প্রত্যেকটা পয়েন্টই আমি তোমাদের বলেছি। ঠিক আছে, এখানে বাংলায় প্রত্যেকটা পয়েন্ট লেখা আছে। নেক্সট চলে আসছি আমরা এর পরের টপিকে, দ্যাট ইজ ম্যালনিউট্রিশন। ম্যালনিউট্রিশন মানে হলো অভাবজনিত, মানে অর্থাৎ যতটা অপুষ্টি মানে যতটা পুষ্টিদায়ক খাবার দাবারের দরকার সেটার থেকে কম আছে।
বা কম পরিমাণে তারা গ্রহণ করেছে, তখন সেটাকে আমরা ম্যাল নিউট্রিশনের আন্ডারে ফেলবো। তো ম্যাল নিউট্রিশন কেন হতে পারে, তার বিভিন্ন কারণ আছে ম্যাল নিউট্রিশনে। প্রথম আছে সোশিও ইকোনমিক ব্যারিয়ার। তো পভার্টি অ্যান্ড পুয়ার এনভায়রনমেন্টাল কন্ডিশন যদি থাকে, স্যানিটেশন যদি থাকে, তাতে হতে পারে। ল্যাক অফ নলেজ, ইলিটারেসি, ইগনোরেন্স, মানে জানে না বা জানতে চায় না, ইগনোর করে। হার্মফুল ফুড ফ্যাক্টস হ্যাবিটস প্রিভেন্ট ফ্যামিলিজ ফ্রম মেকিং অপটিমাল নিউট্রিশনাল কন্ডিশন। মেডিকেল অ্যান্ড ফ্যামিলি রিস্ক ফ্যাক্টর, রিপিটেড ইনফেকশন হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, রেসপিরেটরি প্রবলেম হচ্ছে, এরকম যদি হতে থাকে তাদের ক্ষেত্রে হতে পারে। নেক্সট হচ্ছে ম্যাটার্নাল ইম্প্যাক্ট, মানে ধরো কোনো মহিলা প্রেগনেন্ট আছে, সেই সময়তে সে যদি ম্যাটার্নাল কেয়ার ঠিকঠাকভাবে না নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু কি হতে পারে না, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন হতে পারে। তো পিইএম, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, তার জন্য কি করতে হবে, স্ক্রিনিং এবং ডিটেকশন মেথড দেখতে হবে। কি করে স্ক্রিন করবে, আগে হাইট অনুযায়ী ওয়েট মনিটর করতে হবে, রেগুলারলি সেটা দেখতে হবে। মিড আর্ম সার্কামফারেন্স, আ চাইল্ড এজ 1 to 5 years is considered malnutrients if their mid arm circumference measure less than 12.8 সেন্টিমিটার, মানে এটাকে পুরোটা নিয়ে যদি 12.8 সেন্টিমিটার থেকে কম হয়, তার মানে তার ম্যালনিউট্রিয়েন্ট। চাইল্ড অ্যান্ড ক্লিনিক্যাল অ্যান্ড ল্যাবরেটরি এক্সাম করতে হবে, হিমোগ্লোবিন চেক করতে হবে, ফিজিক্যাল এক্সামস চেক করে বুঝতে হবে যে তার ঠিকঠাক কন্ডিশন আছে কিনা। সিভিয়ার ফর্মস অফ ম্যালনিউট্রিশন যদি হয়ে যায়, তাহলে দুটো রোগ হতে পারে, কোয়ারশিওরকর অ্যান্ড ম্যারাসমাস। তো এটার ব্যাপারে অলরেডি তোমরা পড়ো, তো সেখানেই ছোট করে কোয়ারশিওরকরের ব্যাপারে একটু বলে দিই। তো কোয়ারশিওরকর কি বলছে, রোগের পরিচিতি এবং আক্রান্তের বয়স। প্রোটিনের যদি যদি প্রোটিনের ডেফিসিয়েন্সি হয়, মেইনলি যদি প্রোটিনের ডেফিসিয়েন্সি হয়, তখন এই রোগটা কিন্তু হয়ে যায়। ঠিক আছে, প্রোটিনের যদি মানে যদি কেন বলে, প্রোটিনের পরিমাণ যদি বডিতে কম থাকে, সেক্ষেত্রে কিন্তু এই রোগটা হয়ে যায়, অপুষ্টির জন্য কিন্তু হয়ে যায়। ঠিক আছে, খাদ্যে প্রোটিনের মানে তীব্র অভাব, সাধারণত দুধ ছাড়ানোর সময়তে এর পরবর্তী পর্যায়ে দেখা যায় 1 থেকে 3 বছর বয়সী শিশুদের এই প্রকোপ দেখা যায়, ভারতে প্রাক স্কুলগামী বাচ্চাদের ক্ষেত্রে এটা দেখা যায়। কেন, প্রধান কারণ কি, মায়ের বুকের দুধ খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নেওয়া, অর্থাৎ ব্রেস্ট ফিডিং বন্ধ করে দেওয়া, সেটার ক্ষেত্রে হতে পারে। বিকল্প হিসেবে অতিরিক্ত পাতলা গরুর দুধ বা মানে শসা সিদ্ধ করে খাওয়ানো, এই সমস্ত ক্ষেত্রে। শিশুর যত্ন সম্পর্কে অজ্ঞতা, ঠিক আছে, দারিদ্রতা, ত্রুটিপূর্ণ খাওয়ার অভ্যেস, তার জন্য এটা হতে পারে। লক্ষণ কি হবে, শরীরে জল জমে যাবে, ইডিমা হবে, দেখো ফুলে গেছে মুখটা, শারীরিক বৃদ্ধি ব্যাহত হবে, তার ফলে মানসিক বৃদ্ধিও ব্যাহত হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কি আছে, ত্বকের সমস্যা হয়ে যাবে, ডার্মাটোসিস হয়ে যাবে, রক্তাল্পতা, অ্যানিমিয়া হয়ে যেতে পারে। কিন্তু ম্যারাসমাসের ক্ষেত্রে জিনিসটা আলাদা হবে, সেটা আমি বলবো। প্রতিরোধ কি করে করতে হবে, মায়ের পুষ্টি বিষয়ক সঠিক শিক্ষার মাধ্যমে শিশুদের সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা। শিশুর খাবারের সাথে অল্প পরিমাণে প্রাণীজ প্রোটিন, যেমন তাজা দুধ, স্কিমড মিল্ক, মাছ, ডিম, মাংস দেওয়া। অল এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কন্টেনিং কারেক্ট সিরিয়াল তাদেরকে দেওয়া, সিরিয়াল পালসেস খাওয়ানো। ইন্ডিয়ান রিসার্চ প্রতিদিন 2 আউন্স ইন্ডিয়ান মাল্টিপারপাস ফুড অথবা বাদাম গুঁড়ো ইত্যাদি 1 ভাগ এই প্রাণীজ প্রোটিন যদি দিয়ে দেওয়া হয় বাচ্চাদের, তাহলে সেটা কিন্তু অনেকটা তাদেরকে কিওর করতে হেল্প করে। নেক্সট চলে আসছি আমরা ম্যারাসমাসে। প্রোটিন ক্যালোরি অপুষ্টি বা প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশনের এটি চরম মারাত্মক রূপ, সাধারণত প্রাক স্কুলগামী শিশুদের সাথে এই রোগটি ঘটে থাকে। প্রধান লক্ষণসমূহ কি, পেশি এবং ত্বকের নিচে চর্বি মারাত্মকভাবে ক্ষয়ে যায়, আগেরটা ইডিমা হচ্ছিল, এখানটা কি হচ্ছে, একদম রোগা শীর্ণ হয়ে যায়, শরীর শুকিয়ে জীর্ণ হয়ে যায়, এবং তাকে দেখতে একেবারে হাড় ও চামড়া বা স্কিন অ্যান্ড বোনসের মতো লাগে। কোয়ারশিওরকর রোগে শিশুদের গাল ফোলা থাকলেও ম্যারাসমাস রোগে শিশুর মুখমণ্ডল সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে, এটার পার্থক্যটা হচ্ছে মেন। ওখানে ইডিমা হচ্ছে, ফুলে যাচ্ছে, এখানে কমে যাচ্ছে, ওখানে প্রোটিন কমে গেছে না, এখানে প্রোটিন এনার্জি দুটোই কমে গেছে, অনেকটা বানরের মুখ বা মাঙ্কি ফেসের মতন হয়ে যায়। ঠিক আছে, এর ফলে শিশুর শারীরিক বৃদ্ধি স্থায়ীভাবে ব্যাহত হয় এবং অপরিবর্তনীয় মানসিক এবং আবেগজনিত ক্ষতি, ইরিভার্সেবল মেন্টাল অ্যান্ড ইমোশনাল ড্যামেজ হতে পারে। রোগের কারণ, খাদ্যে প্রোটিন ক্যালোরি উভয়ের মারাত্মক অভাব হলে এই রোগটা হয়। তবে কেবল অপুষ্টি নয়, অন্যান্য কিছু রোগ যেমন টিউবারকুলোসিস, জন্মগত যদি সিফিলিস থাকে, গ্যাস্ট্রোএন্টারাইটিস যদি থাকে, সেক্ষেত্রে ম্যারাসমাস হতে পারে। এই কারণে শুধুমাত্র খাদ্যাভ্যাস ও অপুষ্টিজনিত কারণকে আলাদাভাবে বোঝাবার জন্য একে চিকিৎসা বিজ্ঞানে নিউট্রিশনাল ম্যারাসমাস হিসেবে একটি পৃথক রোগ করা হয়। প্রাদুর্ভাব, ভারতে বিভিন্ন পুষ্টি সমীক্ষা করে দেখা গেছে যে কাদের মধ্যে এটা মোটামুটি হয়, মৃত্যুর হারও বেশি থাকে। ঠিক আছে, এবার এখানে প্রত্যেকটা যে অভাবজনিত রোগ আছে, যেমন ভিটামিন, যদি রক্তাল্পতা অ্যানিমিয়া হয়ে যেতে পারে, ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে রাতকানা রোগ হতে পারে, ভিটামিন সি এর হলে স্কারভি, ডি এর হলে রিকেটস, ভিটামিন বিই কে, প্রত্যেকটার ক্ষেত্রে কী কী রোগ হয় সেগুলো ডিটেল অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি, এখানে সেটাই মেনশন করা আছে। সেম জিনিস তোমরা ইংলিশেও পেয়ে যাবে, আমি তোমাদের ইংলিশ বাংলা দুটোতেই নোটস এনেছি, এবং লাস্ট এখানে বলে দিলাম, এখানে বাংলাতে দেওয়া আছে। লাস্ট একটাই টার্ম আমি এখানে তোমাদের ডিসকাস করবো, দ্যাট ইজ ফুড অ্যাডাল্টারেশন। ফুড অ্যাডাল্টারেশন
অ্যাডাল্টারেশন মানে কি? ফুড অ্যাডাল্টারেশন মানে ফুড যেটা আমরা কনজিউম করছি সেই ফুডের মধ্যে চেঞ্জেস আনা। ধরো আমরা জানি যে লঙ্কা গুঁড়োর মধ্যে লঙ্কা গুঁড়োই দেওয়া থাকবে, কিন্তু লঙ্কা গুঁড়োর জায়গাতে 200 গ্রাম লঙ্কা গুঁড়োর মধ্যে আমরা কি করলাম, 20 গ্রামকে তুলে তার জায়গায় একটু কাঠের গুঁড়ো দিয়ে দিলাম। তাহলে এই যে একটা জিনিসের জায়গায় অন্য একটা জিনিস দিয়ে দেওয়া হচ্ছে যেটা কোনো পুষ্টিগুণ নেই, কিছু নেই, এটাকে বলে ফুড অ্যাডাল্টারেশন। ফুড অ্যাডাল্টারেশন মানে হচ্ছে মানে ভেজাল মেশানো, মিনস এনি প্র্যাকটিস বাই উইচ দ্য কোয়ালিটি অফ ফুড সোল্ড ইজ চেঞ্জ অর ইজ গিভেন আ ফলস লেবেল সো দ্যাট পারসন বাইং দ্য ফুড ইজ ডিসিভড, তাকে ঠকানো হচ্ছে। তো কিরকম হতে পারে টাইপ অফ ফুড অ্যান্ড হাউ দে আর অ্যাডাল্টারেট, যেমন মিল্ক ওয়াটারের মধ্যে কিছুটা পাউডার, ওয়াটার অ্যান্ড পাউডার্ড অ্যাডেড। তো রাইস প্লাস স্টোন অ্যাড করে, রাইসের মধ্যে স্টোন, দেখবে চালের মধ্যে কাঁকড় দিয়ে দেওয়া, অনেক সময় আমরা চাল কিনি সেই চালের মধ্যে আমরা কাঁকড় পেয়ে যাই, সেটাও কিন্তু অ্যাডাল্টারেশনের মধ্যে পাচ্ছে। চিলি পাউডারের মধ্যে একটু ইটের গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে, ঘিয়ের মধ্যে একটু প্রাণীজ ফ্যাট মানে পর্কের ফ্যাট দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে কিছু কিছু এক্সাম্পল যে কীভাবে ফুডের অ্যাডাল্টারেশন করা হয়। ঠিক আছে, কিভাবে বুঝবে অ্যাডাল্টারেশন হয়েছে? আগে বয়েল করো, দুধটাকে বয়েল করো, ঠিক আছে, করে দেখো। নেক্সট আছে মিক্সিং চিলি ইন ওয়াটার, জলের মধ্যে গুলে দেখো, ব্রিক যেটা থাকবে সেটা সেটেল করবে। লঙ্কা গুঁড়ো নাও, জলের মধ্যে গুলে দেখো, যদি ব্রিক থাকে তাহলে সেটা নিচের দিকে থিতিয়ে পড়বে, ঠিক আছে। তারপরে হচ্ছে যদি ঘি হয়, ঘিটাকে একটু বয়েল করো, স্মেল বা টেস্ট ডিফারেন্ট হবে নর্মাল ঘিয়ের থেকে, এভাবে আলাদা করা যেতে পারে। তো এর জন্য কি করা যায়? অ্যাকশন নেওয়া যায়, ফুড রিজেক্ট করতে হবে ফ্রম পারচেস, স্যাম্পেল দেখাতে হবে হেলথ ওয়ার্কারদের, এবং ভিলেজে কাউন্সিল মেম্বারসদের গ্যাদার করে তাদেরকে এভিডেন্স দিতে হবে। তো এর আন্ডারে দ্য প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্টারেশন হয়েছে। তো এর মধ্যে ফুডের মধ্যে যদি স্ট্যান্ডার্ডস মিট না করে তো সেটা হেলথের জন্য যদি ক্ষতিকারক হয় সেটাকে পানিশও করা হয়। ওকে, তাহলে এই হলো মেজর টপিক যা আজকে আমাদের ডিসকাশনের ব্যাপার। তো আজকে আমরা কি পড়লাম? আজকে আমি টোটাল নিউট্রিশন আর ম্যাল নিউট্রিশনের মধ্যে যে যে পয়েন্টগুলো দরকার সেগুলোকে ছোট করে কনসাইজ ওয়েতে ইম্পর্টেন্ট জায়গাগুলোকে বলে দিয়েছি। তোমাদের কাজ হলো এই পার্টগুলোকে পড়া এবং কোয়েশ্চেন সলভ করা। বেসিক আইডিয়া যতটা দরকার সেই পুরো আইডিয়াটাই কি কিন্তু ক্লিয়ার করে দিলাম। যে কোনো জায়গাতে কোনো যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো, চেষ্টা করেছি প্রত্যেকটা পয়েন্টকে কভার করতে যতটা কভার করা যায় সেই হিসেবে। ওকে, তো আশা করি বোঝা গেছে। ডাউট থাকলে জিজ্ঞেস করো। টিল দেন তোমরা প্রত্যেকে পড়তে থাকো, তোমাদের প্রত্যেকে সবসময়কার মতন অল দ্য বেস্ট আর থ্যাংক ইউ।